হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা পদার্থবিজ্ঞানের অন্যতম বড় একটা চ্যাপ্টার শেষ করব, যেই চ্যাপ্টারে সবারই মোটামুটি একটা ভয় থাকে। প্রবলেম কি ভাই, এই চ্যাপ্টারে এতগুলো কন্টেন্ট এন্ড প্রত্যেকটা কন্টেন্ট থেকে তোমার বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। সো দেখা গেছে আমরা শুরু করতে গেলে পুরোটা ভুলে যাই। তো আজকে আমরা প্রত্যেকটা টাইপ ইন ডিটেলস এইভাবে শেষ করব যে তুমি মাত্র 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারের উপর ভালো একটা দক্ষতা তৈরি করতে পারবা। ঠিক আছে? সো আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা ফর্মুলা এমনভাবে শেষ করা যাতে তুমি এখান থেকে যে কোনো টাইপের সিকিউ, যে কোনো টাইপের এমসিকিউ খুব ইজিলি এখান থেকে ধরতে পারো এবং সলভ করতে পারো। ঠিক আছে? সো এই ক্লাসটা করার পরে এই চ্যাপ্টার নিয়ে তোমার ইন ফিউচার কোনো ডাউট, কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে? সো এইভাবে আমরা পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারকে থিওরিগুলা 30 থেকে 40 মিনিটের মধ্যে রিভিশন করতেছি, প্লাস ফর্মুলাগুলা, যেটা তোমার অবভিয়াসলি সিকিউ এবং এমসিকিউর জন্য লাগবে। ঠিক আছে? যেটা দিয়ে তুমি 95% কেজে তুমি পুরো চ্যাপ্টারের সকল টাইপের ম্যাথ তুমি শেষ করতে পারবা। ঠিক আছে? সো আজকে আমাদের, যেহেতু এটা একটু বড় চ্যাপ্টার ভাই, এটাতে আমাদের একটু টাইম বেশি লাগবে, বাট সবচেয়ে শর্টেস্ট টাইমের মধ্যেই আমরা এটা রিভিশন করব। ওকে, এবার দেখো ভাই, টাইপ 1-এ আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে অলমোস্ট 8টা টাইপ আছে। সো 8টা টাইপে আমরা পুরো চ্যাপ্টার কমপ্লিট করছি। এর মধ্যে টাইপ 1-এ আছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং থার্মোমিটার। সো থার্মোমিটার থেকে তোমার এমসিকিউ কিন্তু থাকে, সিকিউ যদি তেমন একটা থাকে না, বাট অ্যাডমিশনে কিন্তু মাঝে মাঝে আসে। সো দেখো, আমরা একবারে শুরু টপিক দিয়ে আমরা শুরু করব। আমাদের টপিক হচ্ছে ভাই থার্মোমিটার। এখন মনে রাখবা যে থার্মোমিটার যে কনসেপ্টটা আসছে কিন্তু তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। ঠিক আছে? তাপগতিবিদ্যার মোটামুটি 3টা সূত্র আছে, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। সবগুলো সূত্র নিয়ে আমরা যতটুকু দরকার ততটুকু আলোচনা করবো। সো থার্মোমিটার কনসেপ্টটা আসছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউর জন্য দরকার। এখন থার্মোমিটার ভাই তোমার দুইটা টাইপের হয়। একটা থার্মোমিটার হচ্ছে কি দুইটা স্থির বিন্দু লাগে, আর একটা থার্মোমিটার হচ্ছে একটা স্থির বিন্দু লাগে। সো আমাদের এইখানে কন্টেন্ট হচ্ছে দুইটা স্থির বিন্দু লাগবে। ঠিক আছে? কয়টা? দুইটা স্থির বিন্দু লাগবে। এই দুইটা স্থির বিন্দু কি কি হইতে পারে? জাস্ট দেখো, যে কোনো থার্মোমিটারে দুইটা স্থির বিন্দু লাগে। সো এখানে আমাদের প্রথমে একটা স্থির বিন্দু লাগবে, সেটা হচ্ছে আমাদের বরফ বিন্দু, বা যেটাকে আমি বলতে পারি পানির গলনাঙ্ক। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার বাষ্প বিন্দু। ঠিক আছে? বা পানির স্ফুটাঙ্ক, দুইটা জিনিস। সো এটা আমাদের মনে রাখতে হবে ভাইয়া যে এইটা বিভিন্ন স্কেলের জন্য বিভিন্ন ধরনের হয়। যেমন আমাদের 3টা স্কেল পাওয়া যায়। একটা হলো ফারেনহাইট। ফারেনহাইট হচ্ছে তোমার গলনাঙ্ক কত? 32। আর স্ফুটাঙ্ক হচ্ছে তোমার কত? স্ফুটাঙ্ক হচ্ছে 212। ঠিক আছে? আমি যদি ভাই কেলভিনের কথা বলি, কেলভিনে হচ্ছে তোমার 273 গলনাঙ্ক, পানি গলনাঙ্ক। আর এটা হচ্ছে কত? 373। ক্লিয়ার? ওকে। আবার সেলসিয়াস হচ্ছে কত? এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে কত? 100 ডিগ্রি। ঠিক আছে? বুঝা গেছে? ফারেনহাইটটাকে আমরা ডিগ্রি দিয়ে প্রকাশ করি। সো এই 3টা জানলেই মোটামুটি এই চ্যাপ্টারে তোমার থার্মোমিটার নিয়ে ম্যাক্সিমাম কভার হয়ে যাবে, কিছু লাগবে না। ঠিক আছে? এই বরফ বিন্দু এগুলার ইংলিশে যদি তুমি বলো ভাই, এটাকে বলে আইস পয়েন্ট। ঠিক আছে? আইস পয়েন্ট বা বরফ বিন্দু বা গলনাঙ্ক বলে, এটাকে তোমার বলে বয়লিং পয়েন্ট। ঠিক আছে? অথবা মিল্টিং পয়েন্টও বলা হয়, বা স্টিম পয়েন্ট বলে, অনেকগুলো নাম আছে। সরি, মিল্টিং না, এটাকে তুমি স্টিম পয়েন্ট বলতে পারো। স্টিম মানে বাষ্প, অথবা বয়লিং পয়েন্ট বলতে পারো। ঠিক আছে? স্টিম বা বয়লিং পয়েন্ট। ঠিক আছে? বুঝা গেছে? স্টিম পয়েন্ট বা বয়লিং পয়েন্ট মানে বাষ্প বিন্দু। তার মানে যে কোনো থার্মোমিটারের জন্য, যেটা দুইটা স্থির বিন্দু দিয়ে তৈরি, তার জন্য দুইটা বিন্দু লাগে। একটা হচ্ছে পানি গলনাঙ্ক, একটা পানি স্ফুটনাঙ্ক। এখন পানি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলোর ক্ষেত্রে আবার টেম্পারেচার, একটা নির্দিষ্ট প্রেসার মেনটেন করা লাগে 180। সেগুলোতে আমার আপাতত দরকার নাই, এতটুকু জানলে আমার হয়ে যাবে। এখন হচ্ছে যে এগুলোর মধ্যে রিলেশনটা কিভাবে আসছে? রিলেশনটা খুবই সিম্পল ভাইয়া, যে আমাদের যত প্রকার থার্মোমিটার তৈরি করা হয়েছে, সেই থার্মোমিটারে দুইটা বেসিক জিনিস থাকে। দেখো, একটা হচ্ছে, দুইটা জিনিস থাকে থার্মোমিটারে। একটা যদি আমি বলি যে তাপমাত্রিক তাপমাত্রিক পদার্থ বলে একটা জিনিস থাকে। ঠিক আছে? যেমন ধরো আমি যদি ইয়ার কথা বলি, পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ। ওকে, একটা তাপমাত্রিক পদার্থ থাকে। এই তাপমাত্রিক পদার্থ, এটা থাকে তাপমাত্রিক তাপমাত্রিক ধর্ম থাকে। ঠিক আছে? তো দুইটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ, আর পারদের তাপমাত্রা বলে পারদের দৈর্ঘ্য যে বেড়ে যায়, বা পারদের যে প্রসারণ হয়, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। ওই প্রসারণটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। সো এরকম বিভিন্ন কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি থার্মোমিটার তৈরি করছি। সে ফর এক্সাম্পল, তাপমাত্রা বাড়লে তোমার রোদ বেড়ে যায়, তাহলে রোদটা হচ্ছে মানে কি, রোদ জিনিসটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আর যে পরিবাহীটা তুমি ইউজ করতেছো, যে পরিবাহী রোদ বেড়ে যাচ্ছে, ওই পরিবাহীটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝলে মোটামুটি আমাদের হয়ে যায়। এখন আমি যেটা বুঝতে পারছি যে তাপমাত্রা বাড়লে তাপমাত্রিক ধর্ম চেঞ্জ হয়ে যায়। যেমন সাপোজ কি, যে আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে
পারদের আয়তন বেড়ে যাচ্ছে, মানে তাপমাত্রা যখন বাড়ে তাপমাত্রিক ধর্মটা বেড়ে যায়। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ভাইয়া তাপমাত্রা যেটাকে আমি থিটা দিয়ে প্রকাশ করতে পারি, এটার সাথে তোমার তাপমাত্রিক ধর্মের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ভাইয়া আমাদের তাপমাত্রিক ধর্ম, বুঝা গেছে? আর থিটা মানে কি? আমাদের থিটা মানে হচ্ছে আমাদের তাপমাত্রা। ওকে, থিটা মানে কি ভাইয়া? আমাদের তাপমাত্রা। ক্লিয়ার? এতটুকু বুঝা গেছে? ওকে, এখন দেখো এই বেসিক একটা কনসেপ্ট দিয়ে আমরা রিলেশন বানাইতে পারি। রিলেশনটা কেমন হবে সেটা হচ্ছে, দেখো যে আমি যে কোনো একটা তাপমাত্রা নিলাম থিটা, এটা আমি জানি না কোন তাপমাত্রা, এটা যে কোনো তাপমাত্রা, মানে যে কোনো থার্মোমিটার তাপমাত্রা হইতে পারে একটা তাপমাত্রা, আর তার থিটা আইস মানে আইস মানে কি? আইস মানে হচ্ছে আমাদের বরফ বিন্দু, মানে বা গলনাঙ্কে ওই থার্মোমিটারটা কত টেম্পারেচার দিতেছে এইটা। যেমন গলনাঙ্কে আমাদের ফারেনহাইট দেয় 32, তারপর হচ্ছে কেলভিন দেয় 273, সেলসিয়াস দেয় 0। অন্য নতুন স্কেল আসলে সে অন্যটা দিবে। ওকে, স্টিমে সে কত তাপমাত্রা দিতেছে, তারপর হচ্ছে বরফ বিন্দুতে সে কত তাপমাত্রা দিতেছে, এই রেশিওটা সবার জন্য সেম হবে। দেখো এখানে আমি তাপমাত্রিক ধর্ম এখানে বসাইছি, ঠিক আছে? তার মানে থিটা টেম্পারেচারে তাপমাত্রিক ধর্ম হচ্ছে তোমার এক্স। তার মানে এটাকে তুমি চাইলে এক্স থিটা দিয়ে প্রকাশ করতে পারো। এখন তাপমাত্রিক ধর্ম কি কি হইতে পারে? তাপমাত্রিক ধর্ম হইতে পারে তোমার পারদের প্রসারণ, তাপমাত্রিক ধর্ম হইতে পারে তোমার রোদের বৃদ্ধি বা রোদ কমে যাওয়া, যে কোনো কিছু, ঠিক আছে? অথবা আংশিক চাপও হইতে পারে। তুমি এলও বসাইতে পারো, আরও বসাইতে পারো, পিও বসাইতে পারো, ডিপেন্ডস কোন কন্ডিশনে আছে। এক্স হচ্ছে সবাইকে সাধারণ রূপ বোঝায় আর কি, সবার সাধারণ রূপ। তারপরে কি এখানে আইস বসাইছো, মানে আইসে তার টেম্পারেচার কত, আইসে তার তাপমাত্রিক ধর্মের মান কত। তারপরে স্টিমে তার টেম্পারেচার কত, স্টিমের তাপমাত্রিক ধর্ম কত। তারপরে আইসে টেম্পারেচার কত, আইসের তাপমাত্রিক ধর্ম কত। খুব সিম্পল অ্যাজ দ্যাট, এখানে আমারই কিছু নাই। সো এই রিলেশনটা আমরা এখানে বিল্ড আপ করতে পারি। যেমন আমি তোমাকে বলতেছিলাম যে তুমি এখানে থিটা বসাইছো, থিটার জায়গায় তুমি ফারেনহাইট নিতে পারো, সেলসিয়াস নিতে পারো, কেলভিন নিতে পারো, ইচ্ছা। তারপরে থিটা আইস বলতে কি? বরফ বিন্দু বা গলনাঙ্কের তাপমাত্রা। ফারেনহাইটের ক্ষেত্রে সেটা 32, সেলসিয়াস ক্ষেত্রে সেটা 0, আর কেলভিনের ক্ষেত্রে সেটা 273। ক্লিয়ার? আবার স্টিমের ক্ষেত্রে আসো, থিটা স্টিম, ফারেনহাইটের ক্ষেত্রে সেটা 212, সেলসিয়াসের ক্ষেত্রে 100, আর কেলভিনের ক্ষেত্রে 373। সেম ভাবে থিটা আইস কত হবে? 32, 0, 273। সো এইগুলা থেকে আমি হচ্ছে একটা টেম্পারেচার থেকে আরেকটা মানে টেম্পারেচারে কনভার্সন করতে পারি খুব ইজিলি। বুঝা গেছে? সো আমার মনে হয় যে আমরা যদি 2-3টা ম্যাথ করে ফেলি আমাদের ইজিলি এখান থেকে কভার হয়ে যাবে। এবার আসো আমরা 2টা ম্যাথ করবো এখান থেকে। আমরা কিছু প্র্যাকটিস রাখছি যাতে এটা আমরা সহজে বুঝতে পারো। যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো ভাইয়া, যে কোনো একটি থার্মোমিটারে বাষ্প এবং বরফ বিন্দুতে রোদ যথাক্রমে, রোদ দেওয়া আছে। দেখো রোদ মানে কি ভাইয়া? তাপমাত্রিক ধর্ম দেওয়া আছে তোমার। কার মান দেওয়া আছে? এই যে এক্স এর মান, তাপমাত্রিক ধর্ম, এই যে এক্স এর মান দেওয়া আছে। ওকে, তারপরে বলছে 6 এবং হচ্ছে 3, রোদ এত দেখালে তার তাপমাত্রা কত হবে। এখন দেখো আমি তোমাকে বলি, এখন তাপমাত্রা বের করতে বলছে, কোন এককে বের করতে বলছে এটা বলে নাই। তুমি কি সেলসিয়াসে বের করবা, ফারেনহাইটে বের করবা, নাকি কেলভিনে বের করবা? এখন এটা ডিপেন্ডস অন ইউ। যেহেতু কোনো কিছু বলে নাই ভাইয়া, তাহলে আমি সেলসিয়াসে বের করি, কেলভিনে বের করি, কোনো প্রবলেম নাই, সেলসিয়াসে বের করি। সেলসিয়াসে যদি বের করতে চাই আমাদের ফর্মুলাটা কি ছিল? খুব সিম্পল। দেখো আমরা যখন থিটা বসাবো, যেমন আমি প্রথমে থিটা বসাইতাম মাইনাস থিটা আইস বসাবো, ঠিক আছে? আইস, তারপরে কি বসবো? থিটা স্টিম, স্টিম মানে হচ্ছে বাষ্প, তারপর হচ্ছে কি মাইনাস থিটা আইস। এখন এখানে তুমি কি বসাইতে পারো? এক্স বসাইতে পারো। এক্স মানে কি? থিটা টেম্পারেচারে তাপমাত্রিক ধর্ম মাইনাস এক্স আইস, তারপরে এখানে লিখতে পারো কি এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন তোমার যদি ভাই এটা ভালো না লাগে, তুমি চাচ্ছ যে এক্স না লিখে আমি সুন্দর করে লিখবো, এটা যেহেতু রোদ, আমি এটার জায়গায় এক্স এর জায়গায় আর লিখবো, এটা একটা তাপমাত্রিক ধর্ম। আর আর আইস এখানে লিখবো হচ্ছে আর স্টিম মাইনাস আর আইস, ঠিক আছে? যেটা ইচ্ছে ওটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো আলটিমেটলি দেখো এখান থেকে আমি এই জিনিসটাকে যদি ট্রান্সফার করে লিখি, থিটা আমি কোন ডিগ্রি সেলসিয়াসে নেব? সেলসিয়াসে। তাহলে থিটা মাইনাস সেলসিয়াসে আইস কত? 0 ডিগ্রি না? আচ্ছা, স্টিমে কত হয়? 100 মাইনাস 0 ইকুয়াল টু কত? আর আর এর মানই তোমাকে বের করতে হবে নাকি? আর এর মান দেওয়া আছে না? এখানে বলছে কি যে এত রোদ দেখালে তাপমাত্রা কত হবে, তার মানে আর এর মান হচ্ছে তোমার 4। আর সে হচ্ছে বাষ্পবিন্দুতে কত দেখায়? বাষ্পবিন্দুতে দেখায় হচ্ছে 6, আর বড় বিন্দুতে দেখা হচ্ছে 3 আর হচ্ছে 3। তো এখান থেকে দেখো এটা হয়ে যাচ্ছে। এটা যে আমি একটু ট্রান্সফার করে দিই, তাহলে দেখো থিটাটা এই পাশে রেখে দিলাম। ওকে, আর এখানে দেখো কত আসে? উপরে আসে 1 আর নিচে আসে কত? 6 মাইনাস 3 কিন্তু কত? 100 দিয়ে কত? বুঝে গেছে? তার মানে 33.33 ডিগ্রি সেলসিয়াস। তুমি চাইলে এটা অন্য ইউনিটে বের করতে পারো। সো দিস ইজ দ্য এক্সাম্পল যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে ইউটিলাইজ করব। বুঝা গেছে? এভাবে তুমি যে কোনো কম্বিনেশন এখানে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? এবার দেখো আমাদের আরেকটা কনসেপ্ট আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার বা নতুন থার্মোমিটার। এটা আসলে নতুন কিছু না, আমরা আগে যা পড়ছি ওটা দিয়ে হয়ে যাবে। কনসেপ্টের একবার দেখো ভাই, কোনো কারণে ধরো যে
ধরো তুমি একটা ভালো থার্মোমিটার ইউজ করতেছো, ওই থার্মোমিটারের যে নলটা আছে না, নলটা সামহাও প্রসারিত হয়ে গেছে। এখন কি হবে যে থার্মোমিটারে তো দাগ কাটা থাকে তাই না, সো দেখা যাবে তুমি যখন প্রসারণ হবে, সো টেম্পারেচার 100 হইলেও 100 দাগ না দেখায় সে ধরো 95 দেখাইতেছে। আবার ধরো যে সে 0 না দেখায় সে আরো কম দেখাইতেছে, মানে প্রসারিত হওয়ার কারণে। হ্যাঁ, মানে 0 ডিগ্রি জায়গায় 0 ডিগ্রি না দেখায় হচ্ছে -2 দেখাইতেছে অথবা 2 ডিগ্রি দেখাইতেছে, তার মানে এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। অথবা তুমি কি মানে এটাকে একটা নতুন থার্মোমিটার হিসেবে চিন্তা করতে পারো, থার্মোমিটারটা নষ্ট হয়ে গেছে, মানে এক্সাক্ট ভ্যালু দিতেছে না, বাট এটা কি একটা নতুন থার্মোমিটার না? কারণ ওই থার্মোমিটারে যে তুমি তাপমাত্রিক পদার্থ ইউজ করছো, ওটা তো টেম্পারেচার বাড়ার সাথে সাথে সমহারে তার ধর্মকে প্রদর্শন করবে, তাই না? সো ত্রুটিপূর্ণ থার্মোমিটার আর নতুন থার্মোমিটার কনসেপ্টটা জাস্ট একরকমই। তুমি জাস্ট এটা চিন্তা করো, তোমার থার্মোমিটার নষ্ট হয়ে যাওয়া মানে কি, দ্যাটস দ্য নিউ ফর্ম অফ নিউ থার্মোমিটার, ঠিক আছে? সো এখন এই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে এখান থেকে আমরা যে কোনো কোয়েশ্চেন বের করে ফেলতে পারবো। দেখো, কোন একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলছে, নতুন থার্মোমিটার বলে প্রবলেম নাই আমার। বরফ এবং স্টিম বিন্দুতে হচ্ছে 2 এবং 98 মান দেখায়। যদি প্রকৃত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ওই থার্মোমিটারে কত দেখাবে? প্রকৃত তাপমাত্রা আসলে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে একটা মানে করে ফেলি। দেখো, থিটা আইস মাইনাস থিটা স্টিম, সরি থিটা কি হবে যে আমাদের থিটা মাইনাস থিটা আইস, আবার আছে কত, থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু হচ্ছে এক্স, মানে হলো আমি কি বসাবো? দেখো এখানে হচ্ছে আমি এখানে এটা ইউজ করতেছি নতুন থার্মোমিটারের জন্য বা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য, আর যেহেতু এখানে সেলসিয়াস ডিগ্রিতে দেওয়া আছে আমি সেলসিয়াস ডিগ্রিটা ইউজ করব। তাহলে সেলসিয়াস ডিগ্রিতে যদি ইউজ করি, দেখো সেলসিয়াস ডিগ্রিতে আইস এর ভ্যালু হচ্ছে 0 আর স্টিম হচ্ছে 100 আর 0। আর দেখো এখানে বলছে যদি প্রকৃত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তার মানে যদি সে এখানে 40 ডিগ্রি সেলসিয়াস দেখায় তাহলে এইখানে সে কত দেখাবে? দ্যাটস দ্য পয়েন্ট। মিলাইতে পারছো? ক্লিয়ার? মিলাইতে পারছো এখানে? ওকে, সো এখান থেকে আমরা জাস্ট মানটা বসাই দাও যে থিটা মাইনাস থিটা আইস এর মান কত, এখানে থিটা আইস এসে কত দেখায়? 2 দেখায়। তারপরে এখানে দেখায় 98 মাইনাস 2 ইকুয়াল টু, দেখো এখানে চলে আসে কত, 40/100। তো এখান থেকে এটা সলভ করলে তুমি এখানে কিন্তু থিটার মানটা পেয়ে যাবে। বুঝা গেছে? ইজিলি এখান থেকে থিটার মান কত আসে? থিটার মান যদি আমরা দেখি যে থিটা ইকুয়াল টু কত, 40 মানে 0.4 ইনটু এখানে আছে 96, ঠিক আছে, প্লাস 2 যা আসে ওইটাই হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা পরেরটায় যাই। এবার দেখো এক স্থির বিন্দু দিয়ে থার্মোমিটার, ঠিক আছে? সো এই কনসেপ্টটা এখনো ওইভাবে ডেভেলপ করা হয় নাই, এটাকে ওইভাবে তৈরি করা যায় না, কিছু আমাদের ডিফেক্ট আছে এইটার মধ্যে, মানে প্রসিডিউরসে কিছু আমাদের লিমিটেশন আছে যার কারণে এটা তৈরি করতে পারি না। বাট কনসেপ্ট হচ্ছে এরকম ভাইয়া, যে আমরা জানি যে তাপমাত্রিক ধর্মের সাথে তাপমাত্রার সম্পর্কটা কেমন, সমানুপাতিক না? যেমন আমি বলতে পারি তাপমাত্রা সমানুপাতিক হচ্ছে তাপমাত্রিক ধর্ম, তাই তো? কারণ তাপমাত্রা বলে তাপমাত্রিক ধর্মও বলে। সো এখান থেকে আমরা ইকুয়েশন মানতে পারি যে দেখো যে আমরা এখান থেকে যদি বলতে পারি, ধরো যে আমি পানির ত্রৈধ বিন্দু নিব, ঠিক আছে? পানির ত্রৈধ বিন্দু বা যে কোনো পদার্থের ত্রৈধ বিন্দু যদি নেই, তাহলে ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা, হ্যাঁ, সমানুপাতিক হবে কি, মানে ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে? এই দুটাকে মার্চ করলে আমরা একটা ইকুয়েশন পাওয়া যায়। দেখো যে T/T(r) ইকুয়াল টু কত, x/x(t)। হ্যাঁ, দুটার মধ্যে তো একটা সমানুপাতিক কনস্ট্যান্ট মানে ধ্রুবক চলে আসবে, তাই না? সো এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিয়ে আমরা একটা ইকুয়েশন এখানে বানাই ফেলতে পারি। তো সেখান থেকে দেখো t ইকুয়াল টু কত লেখা যায়, x/x(t)r ইনটু হচ্ছে ttr হচ্ছে 273.16 ফর ওয়াটার, পানির জন্য, তাই না? ত্রৈধ তাপমাত্রা। সো এখানে x এর জায়গায় যদি রোদ আসে রোদ বসাইতে পারো, লেন্থ আসলে লেন্থ বসাইতে পারো। কি দেওয়া থাকবে যে পানির ত্রৈধ মিটারতে তোমার রোদ দেওয়া থাকবে, ঠিক আছে? তারপরে বলবে এখন রোদ যদি এত দেখায়, যেমন সাপোজ বলছে ত্রৈধ বিন্দুতে, যেমন xtr এর মান দেওয়া আছে, ধরো যে ত্রৈধ বিন্দুতে রোদ দেওয়া আছে মানে হলো 10, ঠিক আছে? আর এখন যদি মানে হলো কত, আমি যদি বলি 15 দেখায়, 15 দেখাবে, 15 দেখালে টি কত? সো তুমি কি করবা, জাস্ট এই যে এখানে 15 কার মান, x এর মান বসাই দিবা। সো এখান থেকে টি এর মানটা বের হয়ে যাবে। বুঝা গেছে? একদম ক্লিয়ার। ওকে, এবার আসো তাপগতিবিদের প্রথম সূত্র, খুবই সিগনিফিকেন্ট এন্ড খুবই সিম্পল একটা সূত্র, আমারই কিছুই না ভাই। তাপগতিবিদের প্রথম সূত্র হচ্ছে, ধরো যে আমি একটা সিস্টেমকে যদি কল্পনা করি, ঠিক আছে? সিস্টেম মানে কি, যেটার মধ্যে আমি কোনো একটা কাজ করতেছি। ওকে, তো এটা মনে করো একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমি কোনো কাজ করতেছি, বা এই সিস্টেমের মধ্যে মনে করো গ্যাস আছে। এখন সামহাও আমি এখানে যদি ধরো এখানে যদি আমরা হিট দিই সিস্টেমের মধ্যে ধরো হিট দিলাম, হিট দিলে কি হবে, তো
তুমি এখানে একটা হিট দিছো, খেয়াল করো, তুমি এখানে কি দিছো, একটা হিট দিছো, ঠিক আছে। এটাকে তুমি বলতে পারো তাপ, ঠিক আছে। এই তাপটা দুই রকম হইতে পারে, একটা গৃহীত তাপ অথবা বর্জিত তাপ। তুমি সিস্টেমে তাপ দিছো, তাপ দেওয়ার ফলে কি হবে, সিস্টেমের টেম্পারেচার বাড়বে। সিস্টেমে কি বাড়বে, টেম্পারেচার। তাপমাত্রা যখন বাড়ে, এটা মনে রাখবা যে অভ্যন্তরীণ শক্তিও বাড়ে। কি বাড়ে, অভ্যন্তরীণ শক্তিও বাড়ে। অভ্যন্তরীণ শক্তিও কি হয়ে যাবে, বেড়ে যাবে, যেটাকে আমরা ডেল ইউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। যখন আমাদের টেম্পারেচার বেড়ে যায় তখন অভ্যন্তরীণ শক্তিটাও কি বেড়ে যায়, বোঝা গেছে। অভ্যন্তরীণ শক্তিটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, পরিবর্তনটাকে ডেল ইউ দিয়ে প্রকাশ করি। যখন টেম্পারেচার বাড়ে অভ্যন্তরীণ শক্তিও বাড়ে। তার মানে তুমি যখন এটার মধ্যে হিট দিবা, তুমি যখন একটা তাপ দিছো, তার ফলে তার অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে গেছে। প্লাস সিস্টেমটা তখন কি হবে, মানে এটা কি হবে, তখন এটা প্রসারিত হবে ভাইয়া, প্রসারিত হবে। আর গ্যাস প্রসারিত হওয়া মানে কি, প্রসারিত হবে মানে কাজ কি হবে ভাইয়া, কাজ মানে পজিটিভ কাজ হবে সেখানে, বোঝা গেছে। তার মানে কোনো সিস্টেমে যখন তুমি তাপ সরবরাহ করো, ওইটা দিয়ে তার টেম্পারেচার বাড়ে, তার মানে কিছু অভ্যন্তরীণ শক্তি বাড়ে, প্লাস সেখানে কিছু কাজ হয়। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, ঠিক আছে। কিছু হিট দেওয়া হলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, প্লাস সেখানে কিছু কৃতকাজ হয়। এখন আমাদের কখন, সবসময় তো তাপ দিবে না, কোনো সময় নিবে, সবসময় তো অভ্যন্তরীণ শক্তি বাড়বে না, কোনো সময় কমবে। সো এর বেসিসে এগুলোর ধনাত্মক এবং ঋণাত্মক হইতে পারে। সো কন্ডিশনটা কি, যে মনে করে ভাইয়া যে কোন সিস্টেমে তুমি তাপ দিছো, সিস্টেমে তাপ দিতেছো, তাহলে এই জিনিসটাকে আমরা পজিটিভ ধরি, দিস ইজ দ্য সো এটাকে আমি সিস্টেমে তাপ দিলে সেটাকে আমরা কি পজিটিভ, কারণ এই বেসিসে হচ্ছে আমরা ফর্মুলাটাকে মানে হচ্ছে ডিফাইন করছি। সিস্টেমে যদি তাপ দিই তাহলে পজিটিভ। এখন বলো সিস্টেম থেকে যদি তাপ ছেড়ে দেয় তাহলে কি হবে ভাই, নেগেটিভ, বোঝা গেছে। ওকে, অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে সেটা পজিটিভ, আর অভ্যন্তরীণ শক্তি যদি কমে তাহলে সেটা নেগেটিভ। কাজ, এখানে আমাদের মেইন ফোকাস কি, সিস্টেম না, এটা তো সিস্টেম। সিস্টেম মানে বুঝছো যেটার মধ্যে আমি কোনো কিছু করতেছি আর কি, আর সিস্টেমের বাইরে যেটা আছে এটা হচ্ছে আমাদের পরিবেশ। এখন এই সিস্টেমের মধ্যে কি করা হইতেছে বলো, সিস্টেমের মধ্যে আমাদের কোন একটা তাপ দিয়ে মানে সিস্টেমটাকে চেঞ্জ করা হইতেছে। এখন এই সিস্টেমটা আমাদের মেইন লক্ষ্য, তাহলে এই সিস্টেম যদি কাজ সম্পাদন করে, তাহলে সেটা হচ্ছে ভাইয়া পজিটিভ। আর সিস্টেমের উপর যদি কাজ সম্পাদিত হয় তাহলে সেটা নেগেটিভ। এখন আমি কিভাবে বুঝবো সিস্টেম কাজ করে, সিস্টেম যদি প্রসারিত হয় তাহলে সিস্টেম কাজ করে, সেটাকে পজিটিভ কাজ বলে। আর সিস্টেম যদি সংকুচিত হয় তার মানে নেগেটিভ কাজ, তার মানে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, বুঝা গেছে। মানে চিন্তা করো তুমি একটা সিস্টেম, তো তুমি প্রসারিত হইলা, তার মানে ইউ আর দ্য বস। আর যদি মনে করো তুমি একটা সিস্টেম, তুমি সংকুচিত হয়ে গেলা, মানে তুমি দাবায় গেছো, মানে তোমার উপরে কাজ করছে। আর তুমি যখন প্রসারিত হবা তখন তুমি কাজ করছো। সো অনেকভাবে মনে রাখা যায়, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। ওকে, সো এইগুলা এটা থেকে কিন্তু ভাই কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, সিকিউ তে ক নাম্বারের কোশ্চেন থাকবে। এবার আসো আমরা এই কোশ্চেনটা সলভ করলে আমাদের সব ঝামেলা চলে যাবে। কোন সিস্টেম হতে এত জুল শক্তি বর্জিত হলো, সিস্টেমে কিন্তু দেয় না, সিস্টেম থেকে বের হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ডেল কিউ। ডেল কিউর মানটা হবে কি ভাই, -300, মনে থাকবে, নেগেটিভ কিন্তু। বর্জিত হলো সিস্টেম দ্বারা কৃতকাজ, কি বলছে, সিস্টেম দ্বারা কৃতকাজ, তার মানে ডেল ডব্লিউ, ঠিক আছে, পজিটিভ হবে কিন্তু। ওকে, তাহলে বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত এবং সিস্টেমের তাপমাত্রা বাড়বে নাকি কমবে। খুব সিম্পল, দেখো তাহলে আমরা কি জানি যে ডেল কিউ ইকুয়াল টু কত, ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে আমাকে বলছে ডেল ইউ বের করতে, তাহলে ডেল ইউ ইকুয়াল টু কত, ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ। এখন দেখো ডেল কিউর মানটা কত, ডেল কিউর মান হচ্ছে -300 মাইনাস, আর ডেল ডব্লিউ মান কত, 150। তো আমি এটাকে বলতে পারি -450 জুল। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটুকু, -450 জুল, তার মানে অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, -450 জুল। আর অভ্যন্তরীণ শক্তি কি হয়ে গেছে, কমে গেছে, তার মানে টেম্পারেচারও কি কমে যাবে, কারণ আমরা জানি ইউ যখন কমে যায় তখন টেম্পারেচারও কি কমে যায়। বোঝা গেছে, ক্লিয়ার? আশা করি এটাতে আমাদের কোনো প্রবলেম থাকবে না, একদম ক্লিয়ার। এবার আসো এই চ্যাপ্টারের ওয়ান অফ দা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ভাই, সেটা হচ্ছে গ্যাস দ্বারা কৃতকাজ। আমরা অনেক সময় বেশি পেঁচায় ফেলি। সো মনে হয় ভাই গ্যাস দ্বারা কৃতকাজ খুব সিম্পল, যে ধরো আমাদের কাছে একটা পিস্টন আছে, হ্যাঁ, কোন একটা পিস্টন আছে, পিস্টনের মধ্যে আমি গ্যাস রাখছি, হ্যাঁ, মানে পিস্টনটা হচ্ছে একটা সিলিন্ডারের মধ্যে কানেক্টেড, এন্ড সিলিন্ডার এবং পিস্টনের মাঝখানে কোনো গ্যাস আছে। ওকে, তো তুমি এটার মধ্যে ধরো হিট দিবা, হিট দিলে এটা কি প্রসারিত হবে না। তো এটার জন্য মনে রাখবা, এটার জন্য কি দরকার আছে, ডব্লিউ ইকুয়াল টু কত, পি ডেল ভি, ঠিক আছে। ডেল ভি মানে হচ্ছে চেঞ্জ অফ ভলিউম, আর পি মানে প্রেসার। তবে এটা তখন ইউজ করা যায় যখন আমাদের মনে রাখবা পিটা কনস্ট্যান্ট থাকে,
যখন পিটা কনস্ট্যান্ট থাকে, বাট পিটা যদি চেঞ্জ হয়ে যায়, পি যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, পি যদি চেঞ্জ হয়ে যায় তখন ডব্লিউ ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন অফ পি ডি ভি। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে তখন আমরা নর্মালি ইকুয়েশনটাকে মানে এটার এরিয়াটা বের করতে পারি না। যেমন ধরো আমি যদি বলি কৃতকাজ আসলে কি, কৃতকাজ হচ্ছে আলটিমেটলি পিভির যে ডায়াগ্রাম আসে না, পিভি ডায়াগ্রাম ভি সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই হচ্ছে তোমার কি কৃতকাজ। বোঝা গেছে? মনে করো এটা একটা ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামে এক্স অক্ষ বরাবর আমি ওয়াই অক্ষ বরাবর পি নিছি, এক্স অক্ষ বরাবর ভি নিছি, তাহলে এটা হচ্ছে সেই রেখাটা। এই রেখাটা এক্স অক্ষের সাথে বা ভি এর সাথে যেই এরিয়াটা তৈরি করবে সেই এরিয়াটার ক্ষেত্রফলই হচ্ছে কৃতকাজ। এখন এই এরিয়াটা যখন তোমার এরকম হবে, মনে করো এরকম হয়েছে, এরিয়াটা এরকম কখন হবে, ভি আর হচ্ছে পি, এরিয়াটা এরকম সোজা কখন হবে, যখন তোমার পি কনস্ট্যান্ট থাকবে, পি কনস্ট্যান্ট থাকবে, তখন ডিরেক্টলি আমরা এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারি। দেখো যে পি ডেল ভি দিয়ে করে ফেলতে পারি এরিয়াটা। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, শেষ। কিন্তু ঝামেলা হয়ে যায় কখন, যখন এরকম বাঁকা হয়, মানে পি যখন ভেরিয়েবল হয়, ভেরিয়েবল হলে তখন আমাদের ইন্টিগ্রেশন করা লাগে। ঠিক আছে, কারণ এটা তো হচ্ছে কার্ভ রেখা, আর কার্ভ জিনিসের এরিয়া বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করা লাগে, তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে। বুঝা গেছে? ওকে, তার মানে এরিয়াটাই হচ্ছে কি, এই এরিয়াটাই হচ্ছে আমাদের কি, এটা মনে রাখতে হবে। এই পিভি ডায়াগ্রামে যে আমাদের যে মানে যে রেখাটা পাই সেটা ভি এর সাথে বা এক্স অক্ষের সাথে যে কোন মানে হলো এরিয়াটা তৈরি করে সেটাই হচ্ছে তার কৃতকাজ। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, একদম আসো। সো এইটা করতে পারলে এটা ভাই আসবেই, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই। সো আমি জাস্ট সিম্পলি এটা বুঝাই দিই, এটা অনেকে অনেক বেশি ভুল করে, এই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট। এখানে আমাদের দেখো এক্স অক্ষ বরাবর ভলিউম দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের চাপ দেওয়া আছে। ওকে, এখন এখান থেকে আমাকে বিভিন্ন স্টেপে, তিনটা স্টেপ আছে দেখো, এবিসি, এসি আর এডিসি, তিনটা পথ আছে। এই তিনটা পথে তোমার গৃহীত শক্তি নির্ণয় করতে হবে, তার মানে ডেল কিউ বের করতে হবে। ডেল কিউ বের করার জন্য দুইটা জিনিস লাগে ভাই, একটা ডেল ইউ আর একটা ডেল ডব্লিউ। এখন দেখো ডেল ইউ কি আমরা জানি কিনা, ডেল ইউ খুব সহজে জানি, কারণ দেখো প্রত্যেকটা ধাপে কিন্তু এ থেকে সি তে গেছে, একবার হলো এসি বরাবর, একবার এবিসি বরাবর, একবার এডিসি বরাবর। তো এ থেকে যখন সি তে গেছে তখন এখানে কিন্তু একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে, সেটা আমরা ইজিলি বের করতে পারি। কিভাবে? সিম্পল, যে দেখো এখান থেকে আমরা ডেল ইউ ইকুয়াল টু বলতে পারি এ থেকে সি তে গেছে না, তার মানে সি এর অভ্যন্তরীণ শক্তি মাইনাস এ এর অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, দেখো সি তে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 50 আর এতে অভ্যন্তরীণ শক্তি দেখো দেওয়া আছে 10, তার মানে দেখো 40 জুল। তার মানে আমি বলতে পারি তিনটে স্টেপের জন্যই এসি এবিসি এডিসি সবগুলোর জন্য আমাদের ডেল ইউর মান কত, 40 জুল। ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু? ওকে, এবার আমাদের ডেল ইউ কাজ শেষ। ডেল ইউ কিন্তু তিনটার জন্যই করে ফেলছে, এখন ডেল ডব্লিউ বের করতে হবে তিনটার জন্য। প্রথমে আমরা এবিসি এর জন্য ডেল ডব্লিউ করব, ডেল ডব্লিউ অফ এ বি সি খুব সহজে করা যায়। দেখো এবিসি পথটা একবার খেয়াল করো, এ থেকে বিতে গেছে না, তাহলে এ থেকে যখন বিতে গেছে আমি বলছি পিভি ডায়াগ্রাম এ তোমার এক্স অক্ষের সাথে যে কোনটা মানে হলো যে ক্ষেত্রটা তৈরি করবে, ঠিক আছে, রেখাটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা তৈরি করবে ওটাই হচ্ছে কি তার কৃতকাজ। তাহলে এই এবিসি পথে এটা কিভাবে চিন্তা করা যায় না, ডেল এবিসি মানে কি, প্রথমে এবি পথে কৃতকাজ প্লাস তারপরে কত, তারপরে বিসি পথে কৃতকাজ। এখন দেখো এই কৃতকাজটা কত, খুব সহজ, এখান থেকে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এতটুকু মান কত, 6 না, দেখো তো 6 না, এই যে এই ইয়াটা এটাকে প্রস্থ চিন্তা করতে পারো 6 ইনটু, আর এখান থেকে এতটুকু ডিসটেন্স কত, 6 আর 4 মানে 10 থেকে 6 বাদ দিলে 6 থাকে 36 প্লাস, বুঝো হয়ে গেছে না এটা? ওকে, এবার দেখো ডব্লিউ অফ বিসি, এই রেখাটা এক্স অক্ষের সাথে মানে কত ইয়া তৈরি করছে, তোমার কতটুকু ক্ষেত্র তৈরি করছে, দেখো কোনো ক্ষেত্রই তৈরি করে নাই, কারণ কেমনি ক্ষেত্র তৈরি করবে, এটা তো সোজা গেছে। এখান থেকে কি এক্স অক্ষের সাথে কোনো এরিয়া তৈরি করা পসিবল? এটা একদম কি এক্স অক্ষের সাথে লম্ব না, তার মানে এখানে তোমার 0 কাজ হয়েছে, তার মানে 36 জুল। বুঝা গেছে? ক্লিয়ার এতটুকু? ওকে, সেম ভাবে ভাই আমরা একটা কাজ করব, আমরা যে ডব্লিউ এডিসির জন্য করে ফেলি, এডিসি কত হবে, দেখো এডিসি পথে যখন গেছে এ থেকে ডি পথে কৃতকাজ কত, আমি প্রথমে যে ডব্লিউ এ থেকে ডি করব, তারপরে ডেল ডব্লিউ আর ডি থেকে সি করব। দেখো এখান থেকে যখন এখানে গেছে, এখানে দেখো এক্স অক্ষের সাথে লম্ব কোনো এরিয়া তৈরি করে নাই, তার মানে এটা 0 প্লাস এখান থেকে যখন এখানে গেছে তখন পুরো এরিয়াটা হবে না, তাহলে বলো এইটার দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্য হচ্ছে 12, দৈর্ঘ্য বা প্রস্থ যেটাই ধরো কোনো সমস্যা নেই। আর এই ডিসির দৈর্ঘ্য কত, ডিসির দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে কত, 6 বাই 72 জুল। ঠিক আছে? ওকে,
আবার ডব্লিউ এ থেকে আমি সি করবো ডিরেক্ট, হ্যাঁ এ থেকে যখন সিতে করবো তখন এরিয়া কতটুকু নিতে হবে ভাই? এরিয়া নিতে হবে এই যে দেখো এখান থেকে এই পুরো এরিয়াটা নিতে হবে। এই জিনিসটা একটা ট্রাপিজিয়াম। কিভাবে বলছি ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়ামের এক জোড়া সমান্তরাল বাহু থাকে, এই বাহুটা আর এই বাহুটা দেখো সমান্তরাল। ওকে আচ্ছা, তো এক জোড়া ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কেমনে বের করে? হাফ অফ সমান্তরাল বাহুদের যোগফল, এইটা আর এটা হলো সমান্তরাল বাহু। তো এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 6 প্লাস এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এই যে 12 ইনটু তাদের মধ্য মানে হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে তাদের মধ্যকার সমান্তরাল বাহুদের মধ্যকার লম্ব দূরত্ব। এই দুটার মধ্যে লম্ব দূরত্ব কত দেখো তো? 6। মানে কাটাকাটি করলে 3 থাকে 18, ঠিক আছে? তার মানে 18 ইন্টু 3 54 আসে, তাই না? বুঝা গেছে? তার মানে প্রত্যেকটা স্টেপে করা শেষ। এবার তুমি কি করবা? জাস্ট ডেল কিউ অফ কোন পথে বের করবা? এবিসি পথে। এবিসি পথে কত হবে দেখো? এবিসি পথে 36 প্লাস মানে এখানে কত? 40। তাহলে 36 প্লাস 40 মানে কত? 76। ডেল অফ ডেল কিউ কোন পথে বের করবা? এডিসি পথে বের করো। এডিসি পথে কৃতকাজ হচ্ছে 72, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 40, ঠিক আছে? তার মানে 112, ঠিক আছে? সেম ভাবে ডেল কিউ এটা হচ্ছে কত? এসি, তাই না? আচ্ছা এসি, তাহলে এখানে কৃতকাজ হচ্ছে কতটুকু? 54 প্লাস 40 94 জুল। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফর্মুলা। এটা কিন্তু আসবে পরীক্ষায়, ভালো ইম্পর্টেন্ট। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমার এরকম কিছু নাই, আমাদের টাইম ভালোই চলে গেছে। এবার আসো ভাই, এই জিনিসটা যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর, এটা সিকিউতে প্রায় চলে আসে। সো যান্ত্রিক শক্তিকে তুমি কোন শক্তিতে রূপান্তর করবে? তাপ শক্তিতে রূপান্তর করবে। এখন যান্ত্রিক শক্তির মধ্যে হয় দুইটা ভার্সন আছে, একটা হলো গতি শক্তি, যেটাকে আমি বলতে পারি হাফ এম ভি স্কোয়ার, আরেকটা হচ্ছে ভাই বিভব শক্তি, সেটা হচ্ছে আমাদের ইপি ইকুয়াল টু এফ জি এইচ। ক্লিয়ার? সেটা জায়গায় অন্য কিছু হইতে পারে, যেমন তুমি বিভব শক্তির জায়গায় স্প্রিং এর জন্য যদি চিন্তা করো তাহলে হবে হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং এর জন্য, হ্যাঁ চিন্তা করা যায়, সমস্যা কি? ওকে, সো এটাকে তুমি তাপ শক্তিতে রূপান্তর করবে। এখন তাপ শক্তি মানে কি? তাপ শক্তি মানে ডেল কিউ ইকুয়াল টু মনে রাখবা এম এস ডেল থিটা। তাপ শক্তি বের করতে কিন্তু এটা লাগে আমার, হ্যাঁ তাপ শক্তি বের করতে এটা লাগে। এখানে পরিচয় কি? এম হচ্ছে ভর, এস মানে কি ভাই? আপেক্ষিক তাপ। এটা এক একটার জন্য এক একটা দেওয়া থাকবে, আপেক্ষিক তাপ, ঠিক আছে? আর ডেল থিটা মানে টেম্পারেচার, তাপমাত্রা পরিবর্তন। ক্লিয়ার? বুঝা গেছে? এখন তাপমাত্রা পরিবর্তন হবে, হ্যাঁ তাপমাত্রা পরিবর্তন কেলভিনে যা হয় ডিগ্রি সেলসিয়াসে তাই হয়। আপেক্ষিক তাপের ক্ষেত্রে পানিটা মনে রাখবা এস ডব্লিউ, সেটা মোটামুটি 4200 জুল পার কেজি পার কেলভিন হয়, হ্যাঁ ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? আবার বরফেরটা হয় মোটামুটি 2100, মানে এটার অর্ধেক। পানির যত, বরফের তার অর্ধেক হয় আপেক্ষিক তাপ, ঠিক আছে? ডেল কিউর একটা ভার্সন হইতে পারে ভাই, ডেল কিউ ইকুয়াল টু হইতে পারে মানে তাপ শক্তি বের করার জন্য এম এল এফ, অথবা ডেল কিউ ভাই হইতে পারে এম এল ভি, ঠিক আছে? এল এফ হচ্ছে কি আমাদের ওই যে আপেক্ষিক তাপের পাশাপাশি আরেকটা বিষয় আছে আমাদের সুপ্ত তাপ, মনে আছে কিনা? সুপ্ত তাপ মানে কি? যে তোমার বস্তু তাপমাত্রা পরিবর্তন করবে না, বাট তার অবস্থা চেঞ্জ করবে, লাইক কঠিন থেকে তরল বা তরল থেকে বাষ্প, তখন যেই পরিমাণ তাপ লাগবে 1 কেজির জন্য, সেটাই হচ্ছে আমাদের সুপ্ত তাপ, ঠিক আছে? যেমন পানির গলনের জন্য সুপ্ত তাপ হচ্ছে কত তোমার? 3,36,000, ঠিক আছে, জুল পার কেজি। আর বাষ্পীকরণের জন্য, ঠিক আছে, বাষ্পীকরণের জন্য 22,68,000 জুল পার কেজি। এই ভ্যালুগুলো আমাদের লাগে, হ্যাঁ দুইটা জিনিসই। সো এগুলা জানলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাইতেছে। এখন যখন যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তাহলে যান্ত্রিক শক্তি ধরো হাফ এমভি স্কয়ার তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাহলে আমি কি লিখতে পারবো? যে আমি লিখতে পারবো এমজিএইচ, অথবা আমি লিখতে পারবো হাফ এমভি স্কয়ার ইকুয়াল টু, সরি এমজিএইচ না, আমি এখানে তাপ শক্তি লিখবো, মনে করো এমএস ডেল থিটা লিখলাম, হ্যাঁ? অথবা তোমার যদি ওখানে টেম্পারেচার পরিবর্তন না হয় তাহলে তুমি কি লিখতে পারবা? এমএলএফ অথবা এমএলভি। হাফ এমভি স্কয়ার জায়গায় তুমি এমএলএফ অথবা এমএলভি লিখতে পারো, কোনো সমস্যা নাই, হ্যাঁ? মাঝে মাঝে কোশ্চেনে থাকে যে তার যান্ত্রিক শক্তির 15% বা গতি শক্তির মানে হলো 15% হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, তখন কি করবা? যে 15% ইনটু ইকে ইকুয়াল টু হচ্ছে কত? তাপ শক্তি, মানে এটা কি তুমি কিউ দ্বারা প্রকাশ করতে পারো। বোঝা গেছে?
এই জিনিসগুলো দিয়ে কি কি মানে কি করতে হয়, সবকিছু দেওয়া থাকবে, হয়তো তোমার ভর বের করতে বলবে বা টেম্পারেচার কতটুকু চেঞ্জ হবে, এই জিনিসগুলো আমাকে বের করতে বলবে। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, এবার দেখো এই টপিকে এতটুকু মনে রাখলেই হবে ভাই, ঠিক আছে? ওকে, এবার আসো এই চ্যাপ্টারের অন্যতম আমাদের ফাইনাল জিনিস, সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। এর থেকে মোটামুটি আমাদের ভালোই কোশ্চেন থাকবে। তো তাপগতীয় প্রক্রিয়াতে দেখো আমাদের প্রথমে আছে সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়া মানে যেই তাপমাত্রায় চাপ সমান থাকে, ঠিক আছে, চাপের চেঞ্জ হয় না, মানে কি আমরা মনে করবো চাপ চাপ থাকে তোমার কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন চাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো তো আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়ায়। আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস কি লেখা যায়, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস হচ্ছে আমাদের ডেল ডব্লিউ। ওকে, সো এখান থেকে আমি চাইলে ডেল কিউ ইকুয়াল টু লিখতে পারি যে ডেল ইউ প্লাস পি ডেল ভি। যেহেতু চাপ কনস্ট্যান্ট, আর চাপ কনস্ট্যান্ট হলে ডেল ডব্লিউর মান পি ডেল ভি বসানো যায়, কোনো প্রবলেম না, ঠিক আছে। এবার চাপ কনস্ট্যান্ট না হইলে তখন এটাকে আবার ইন্টিগ্রেশন করে বের করতে হয়, এটা তো আমরা ক্লিয়ার করলাম। সো এটা নিয়ে আমারই কোনো প্রবলেম নাই। ওকে, এবার আসো নেক্সট, সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়ায় আয়তন কি থাকে? আয়তন থাকে কনস্ট্যান্ট। আয়তন থাকে কনস্ট্যান্ট। এখন ভাই মনে আছে আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আয়তনের পরিবর্তন কত? শূন্য না? আয়তন স্থির, তার মানে পরিবর্তন শূন্য। তাহলে কৃতকাজ কত হবে? কৃতকাজ পি ইকুয়াল টু দেখো পি ডেল ভি। তাহলে পি তো মান ধরো আছে, বাট ডেল ভি মান হচ্ছে 0, আলটিমেটলি 0 জুল পাই, ঠিক আছে। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ইকুয়েশনটা কেমন হবে? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ মান কত? 0 না? তার মানে ডেল কিউ ইকুয়াল টু কত? ডেল ইউ, ঠিক আছে। তার মানে সমায়তন প্রক্রিয়ায় মনে রাখবো ভাইয়া, সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত? এটা কিন্তু পরীক্ষায় খ নম্বরে আসে, কৃত কাজ 0, ঠিক আছে। কৃত কাজ কত হয়? 0 হয়। আর পুরা তাপ শক্তি কোন কাজে ব্যয় হবে? আগে ব্যয় হইতো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার জন্য, এমন কিছু কাজ করার জন্য। এখন পুরা তাপ শক্তি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হবে, ঠিক আছে। ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু? এনাফ, আর কিছু লাগবে না এখান থেকে। এবার আসা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি ভাইয়া? তাপমাত্রা স্থির বা তাপমাত্রা কনস্ট্যান্ট। তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভাইয়া অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি কি থাকবে? অভ্যন্তরীণ শক্তি তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? কারণ তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক সম্পর্ক। এটা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। সো এখন আমি যদি তোমাকে বলি যে এখানে ডেল ইউর মান তাহলে 0 হবে, যেহেতু অভ্যন্তরীণ শক্তি কনস্ট্যান্ট, পরিবর্তন হচ্ছে না, তাহলে তার পরিবর্তন কত? 0, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে ইকুয়েশনটা এরকম দাঁড়ায় না যে ডেল কিউ ইকুয়াল টু কত? ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। বুঝা গেছে এতটুকু? ওকে, এখন এখানে ডেল ইউ মানটা কত? 0 না? তার মানে ডেল কিউ ইকুয়াল টু কত? ডেল ডব্লিউ। ক্লিয়ার? তার মানে দেখো সমস্ত প্রক্রিয়ায় তুমি যতটুকু তাপ দিবা পুরাটাই হচ্ছে কাজ করতে ব্যয় হবে, অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তনই এখানে হবে না। বুঝা গেছে? এখন এই জিনিসগুলো ক্ষতে চলে আসে, বুঝছেন? এই জিনিসটা কিন্তু খুবই ট্রেডমার্ক, এটা কিন্তু আমাদের সামনে সিকিউ সলভ করতে লাগবে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আমার সমস্ত প্রক্রিয়া কৃতকাজ আসলে বের করবো না, মনে রাখবা সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজটাই হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি করে, মানে সমস্ত প্রক্রিয়া কৃতকাজটাই হচ্ছে মানে কতটুকু তাপ দেওয়া হয়েছে বা কতটুকু তাপ নেওয়া হয়েছে সেই তাপের পরিমাণ বা গৃহীত বা বর্জিত তাপ। কৃতকাজটাই হচ্ছে কি? সেই তাপ। বুঝা গেছে? এই জিনিসটা আমাদের কিন্তু এখানে লাগে। আর সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে বয়লের সূত্রটা অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। মনে থাকবে এই জিনিসটা? এটা দিয়ে আমরা তো কেমিস্ট্রিতে অনেক জায়গায় অনেক কিছু করে আসছি, তাই না? সো কেমিস্ট্রিতে ইউজ করছি, ফিজিক্স ফার্স্ট পেপার ইউজ করছি। হ্যাঁ, 1 মানে আগে আর 2 মানে হচ্ছে পরে, এটাই তো বোঝায়। ওকে, এখানে অলমোস্ট শেষ। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে কৃতকাজ কেমনে বের করতে হয়। কৃতকাজের ফর্মুলা হচ্ছে nRT ln V2 বাই V1, ঠিক আছে। এখন এখানে ভাই কোশ্চেন আসে, এখানে কেন পি ডেল ভি ইউজ করতে পারি না? আমি বলছি না এখানে চাপ চেঞ্জ হয়ে যায়, চাপ চেঞ্জ হয়ে গেলে তোমাকে ইন্টিগ্রেশন করা লাগে, ইন্টিগ্রেশন করলে আমি এই ফর্মুলাটা পাই, ঠিক আছে। সো এই ফর্মুলা দিয়ে মোটামুটি এই ফর্মুলা কিন্তু খুব কাজের একটা ফর্মুলা, এটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে, তুমি যে কার্নোট চক্রের ম্যাথগুলো করবা সেখানে কিন্তু এটা লাগবে, বুঝা গেছে। এখন এটার কিছু কনভার্সন পসিবল, সেটা তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, বাট তোমার মাথায় এটা থাকা উচিত যে এটাকে কনভার্সন করা যায়। এগুলো ফর্মুলা মুখস্থ করতে হবে না, তাহলে কি হবে? পরীক্ষায় ভ্যালু চেঞ্জ করে দিলেও তুমি করতে পারবা। যেমন ধরো আমি যদি কোনোভাবে এনআরটি মান না দেওয়া থাকে, এনআরটি মানে কত ভাইয়া? এনআরটি মানে হচ্ছে পিভি না? ওকে, পিভি। আর এখানে মনে রাখবা ভাইয়া সমস্ত প্রক্রিয়ায় পিভি তে কনস্ট্যান্ট থাকে, পিভি কনস্ট্যান্ট থাকে, তার মানে
এই পিভির মানটা আসলে P1V1 অথবা এটাকে P2V2 লেখা যাবে। কেন? কারণ সমস্ত প্রক্রিয়া যত পিভির কম্বিনেশন বা গুণফল আছে সবগুলোই কনস্ট্যান্ট থাকে। তার মানে আমি চাইলে এখানে P1V1 ও লিখতে পারবো, ঠিক আছে। আবার V2 আর V1 তোমার দেওয়া নাই, তোমার ভলিউম দেওয়া নাই, চাপ দেওয়া আছে। তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা এরকম বানাই যে এখানে ধরো V2 আছে, এটাকে যদি এই পাশে V1 নিয়ে যায়, তাহলে দেখো তো এখানে P1/P2 লেখা যায় না? লেখা যায় কিনা? সো আমি এখানে কি লন এখানে P1/P2 লিখতে পারবো না? সেম ভাবে আমি কি এখানে P2V2 লন P1P2 লিখতে পারবো কিনা? সো এই কম্বিনেশন গুলো জানা থাকলে তোমাকে যখন ভ্যালু দেওয়া না থাকবে তুমি কিন্তু করতে পারবে, এক লাইনের মধ্যে করে ফেলতে পারবে, অত চেঞ্জ করার কোনো দরকার নেই। বোঝা গেছে? ক্লিয়ার? সো এইভাবে আমরা এই টপিকটা এখানে শেষ করলাম। এখানে এতটুকু জানলে ভাই পারেন, আবার কিছু লাগবে না। এবার আসো ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, তবে সমস্ত প্রক্রিয়াতে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা মাথায় রাখবা। যখন কোনো কিছু খুব ধীরে ধীরে পরিবর্তন হয় তখন সেটা সমস্ত প্রক্রিয়া, মানে কোনো একটা সিস্টেম বা কোনো একটা গ্যাস ভিতরে আসছে, সেটা ধীরে ধীরে চেঞ্জ হইলো বা ধীরে ধীরে আয়তন বাড়লো, ধীরে ধীরে প্রেসার বাড়লো, সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া। আর যদি খুব দ্রুত হয় সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, এবার আসো আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব, আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে ভাইয়া, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এমন একটা সিস্টেম ইউজ করা হয়, ঠিক আছে, মানে এমন একটা সিস্টেম তুমি ইউজ করো যে সিস্টেমটা মানে তোমার মানে অপরিবাহী দ্বারা আবৃত করা থাকে, ঠিক আছে। এটা হলো অপরিবাহী দিয়ে আবৃত করা। অপরিবাহী দিয়ে যদি তুমি আবৃত করে রাখো, লাইক আইসক্রিমের একটা বক্স, ভিতরে তাপ যাইতে পারে, তাপ তো যাইতে পারে না, মানে খুব কম যায়, যেটাকে যদি আমরা অবহেলা করি। সো দেখো, যদি এটা হলো অপরিবাহী দিয়ে যদি তুমি আবৃত করে রাখো, তাহলে আলটিমেটলি যেটা হবে, তুমি এখান থেকে কোনো হিট দিতেও পারবে না, নিতেও পারবে না, মানে ডেল কিউ এর মান হচ্ছে 0। তাহলে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে যে 0 = হচ্ছে ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার? ওকে, সো এই জিনিসটা বুঝলে আমাদের কাজ শেষ। এখন এখানে কয়েকটা কথাবার্তা আছে। কথাবার্তাগুলো কি? একটা কথা চিন্তা করো, যেহেতু তোমার এখানে কোনো বাহ্যিক এনার্জি সাপ্লাই নাই, মানে বাইরে থেকে কোনো শক্তি দেওয়া যাচ্ছে না, এখান থেকে নিতে পারতেছে না, তার মানে এখানে কাজ হইলে কি হবে? সোজা কথা, এই দুইটার যোগফল তো 0 হইতে হয়, তাই না? তার মানে একবার খেয়াল করো, যদি তোমার কাজ পজিটিভ হয়, যেমন ধরো তুমি এখানে 5 কাজ করছো, কি কাজ করছো? পজিটিভ কাজ করছো 5, তাহলে অভ্যন্তরীণ শক্তি কত কমতে হবে বলো? -5, তাহলে টোটাল যোগফল হবে 0। তার মানে কি, তুমি যখন কাজ করলা তখন কি করলা? কাজ করলা মানে কি? কাজ কত? ধনাত্মক। কাজ ধনাত্মক মানে কি ভাইয়া? তোমার হচ্ছে প্রসারণ। প্রসারণ হইলে অভ্যন্তরীণ শক্তিটা কি হয়ে যায়? কমে যায়। তার মানে টেম্পারেচারও কমে যাবে, তার মানে সিস্টেম শীতল হয়ে যাবে। বোঝা গেছে? খুব সিম্পল জিনিস। যদি তোমার কাজ পজিটিভ হইতে হয়, তাহলে কাজের এনার্জি সাপ্লাই পাবে কে? অভ্যন্তরীণ শক্তি থেকে। তখন অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, আর অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে টেম্পারেচার কমে যাওয়া, টেম্পারেচার কমে যাওয়া মানে সিস্টেম শীতল হয়ে যাওয়া। বুঝা গেছে এতটুকু? তার মানে রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয়ে যায়। সিমিলারলি রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম কি হয়ে যাবে? উষ্ণ হয়ে যাবে। কারণ দেখো, সেম, তুমি ধরো নেগেটিভ 5 জুল কাজ করছো, আচ্ছা 5 দিয়ে অনেক উদাহরণ হয়ে গেছে, এবার 10 দিয়ে দিব। 10 তুমি কাজ করছো 10 জুল মাইনাস, তাহলে তোমার অভ্যন্তরীণ শক্তি কতটুকু হয়ে যাবে? +10, কারণ দুইটার যোগফল 0। এটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজ। তাহলে এখানে দেখো তো ডেল ইউর মানটা বেড়ে গেছে, মানে টেম্পারেচার বেড়ে গেছে, মানে উষ্ণ হয়ে গেছে সিস্টেম, ঠিক আছে। আর এখানে ঋণাত্মক কাজ মানে সংকোচন, তাহলে রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম কি হয়ে যায়? উষ্ণ হয়ে যায়। এতটুকু জানলে আমাদের এখান থেকে অনেক কিছু কভার হয়েছে। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এখন দেখো আমরা সব প্রসেসই কিন্তু পড়ে আসছি যে সমচাপ প্রক্রিয়া চাপ কনস্ট্যান্ট, সমায়তন আয়তন কনস্ট্যান্ট, সমস্ত তাপমাত্রা কনস্ট্যান্ট। এখানে কি কনস্ট্যান্ট থাকে? এখানে মনে রাখবে ভাইয়া এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে, পরিবর্তন হয় না, ঠিক আছে। তার মানে ডেল এস এর মান তার পরিবর্তন শূন্য। অনেকে বলে এন্ট্রপি শূন্য, ভাই এন্ট্রপি শূন্য না, এন্ট্রপি পরিবর্তন শূন্য, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি শূন্য না, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য। সো এই ব্যাপারগুলোতে অনেকে ভুল করে ফেলে। বুঝা গেছে? সো এতগুলো জানলেই হয়ে যাবে। এখন এখানে কিছু কথাবার্তা আছে, খুব সিম্পল ভাই, যে এটা তো আমরা আলোচনা করলামই, ডেল এস এর মান 0। ওকে, আমাদের এখানে দেখো যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু তিনটা জিনিসই চেঞ্জ হয়, পি ভি টি সবকিছু চেঞ্জ হয়। সো এদের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশন গুলো লাগবে আমাদের একটা থেকে একটা বের করার জন্য।
P1 V1 গামা P2 V2 গামা, তারপর T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1, তারপর T1 P1 1 মাইনাস গামা বাই গামা T2 V2 1 মাইনাস গামা বাই গামা। ঠিক আছে, সো এই ইকুয়েশন গুলো আমার কিন্তু লাগবে। আর এটা হচ্ছে আমাদের কৃতকাজ নির্ণয় করার ইকুয়েশন, যে W ইকুয়াল টু N আর N মানে হচ্ছে মূল সংখ্যা, আর এই গামার জিনিসটা কি আমরা এটা আলোচনা করবি সামনে। N আর গামা মাইনাস 1 আর T1 মাইনাস T2। ঠিক আছে, ওকে। T1 মানে কি প্রথম দিকে তাপমাত্রা, T2 মানে কি ফাইনাল তাপমাত্রা। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার? ওকে, এই ফর্মুলাগুলো কিন্তু মেমোরাইজ করে ফেলতে হবে। সো আমরা এখানে অলমোস্ট সবগুলা জিনিস শেষ করলাম। আর একটু বলছি যে খুব দ্রুত কোনো কিছু চেঞ্জ হলে সেটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর খুব স্লো যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেটা হবে সমষ্ণ প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া, এবার দেখো আমরা হচ্ছে 5 নাম্বার নিয়ে আলোচনা করবো। সো 5 নাম্বারে আমাদের টপিক হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। সো এই টপিকে হচ্ছে আমরা মেইনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। সো এই জিনিসটা নিয়ে আমরা অলরেডি পরিচিত, আমরা ক্লাস 9-10 জিনিসটা পড়ছি। হ্যাঁ, সো জিনিসটা কি ছিল? জিনিসটা ছিল খুব সোজা কথা, তোমার কাছে 1 কেজি ভর একটা বস্তু থাকবে, তুমি তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াবা, তাহলে ওইটার জন্য যেই তোমার হচ্ছে যতটুকু তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। ঠিক আছে, বাট এখানে বলছে মোলার আপেক্ষিক তাপ। সো এটার মধ্যে আমারই কোনো ডিফারেন্স নাই। দেখুন আমি জাস্ট ফর্মুলাটা রিপিট করে আসি। 9-10 আপেক্ষিক তাপ S ইকুয়াল টু পড়ছে কত, যে ডেল কিউ ইকুয়াল টু কত m ডেল টি। ঠিক আছে, এটা ছিল আপেক্ষিক তাপ। যেহেতু আমাদের সামনে এই টপিকটা কিন্তু লাগবে, হ্যাঁ, সো আমি একটু ডিটেইলসে বলে দিই আপেক্ষিক তাপ। এখন এটার একক কি দাঁড়ায় ভাই? খুব সিম্পল, দেখো উপরে হচ্ছে জুল, নিচে হচ্ছে তোমার কেজিতে বসাইতাম, আর এটা হচ্ছে কত কেলভিন। ঠিক আছে, তাহলে এককটা দেখো জুল পার কেলভিন, জুল পার কেলভিন পার হচ্ছে কি, সরি, জুল পার জুল, আচ্ছা ওকে, জুল পার কেজি পার কেলভিন। ওকে, কেজি পার কেলভিন। ঠিক আছে, এরকম আসতো। বাট মোলার আপেক্ষিক তাপে যেটা হয়েছে, দেখো মোলার আপেক্ষিক তাপ আমারই কিছুই নাই, মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ সেম জিনিস, বাট এইটাকে আমি গ্যাসের জন্য ইউজ করি। কার জন্য ভাই? গ্যাসের জন্য, গ্যাসের জন্য। ঠিক আছে, গ্যাসের জন্য আমি ইউজ করব। আর এটা কার জন্য ছিল? এটা আমি ইউজ করতাম কঠিন বা ধরো তরলের জন্য ইউজ করা যাইতো। ঠিক আছে, কঠিন তরল এন্ড সামটাইমস তুমি বাষ্পের জন্য ইউজ করতে পারতা। ব্যাপার স্যাপার আছে, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট গ্যাসের জন্য এই যে আমাদের যে এখানে গ্যাসটা আছে, এই গ্যাসের জন্য হচ্ছে মোলার আপেক্ষিক তাপটা স্পেশালি ইউজ করি। এখন গ্যাসের ক্ষেত্রে যেটা হয় তোমার হচ্ছে, গ্যাসের ক্ষেত্রে আমরা ভরটাকে কি দিয়ে প্রকাশ করি? ভরটাকে প্রকাশ করি হচ্ছে এন দিয়ে। ঠিক আছে, এন দিয়ে প্রকাশ করি, তাই না? এন দিয়ে প্রকাশ করি। সো এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, তখন এককটা কি দাঁড়াবে? তখন এককটা দাঁড়াবে এরকম, যে জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, ওই কেজির জায়গায় মোল চলে আসবে, যেহেতু মোলের একক হচ্ছে কি, মানে মোল সংখ্যার একক হচ্ছে মোল। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা আপেক্ষিক তাপটা সেম জিনিসই এটার মতোই, বাট এটাকে আমরা সিপি অথবা আমরা সিভি দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? ওকে, তো সিপি সিভি দুইটা সেম জিনিস, বাট এটা হচ্ছে মনে রাখতে হবে স্থির চাপে, স্থির চাপে, আর এটা হবে স্থির আয়তনে। এতটুকু মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে স্থির আয়তনে। এককটা তো দেখিয়ে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? স্থির চাপে আর স্থির আয়তনে, স্থির চাপে স্থির আয়তন। ওভারঅল আপেক্ষিক তাপ এটা কিন্তু সেম জিনিস। তাইলে আলটিমেটলি এখান থেকে এটা তো লেখা যায়, তাই না? ওকে, এখন এখান থেকে তোমার কিছু জিনিস আমাদের ইউজ করা লাগবে, যেমন ডেল কিউ যে আমরা বের করছি না, ডেল কিউর জায়গায় কি লেখা যাবে? এন সিপিডিটি। ঠিক আছে, এন সিপিডিটি। আবার আমরা যে ডেল ইউ বের করছি না, মানে ডেল কিউ মানে কি, সিস্টেমে কতটুকু তাপ সরবরাহ করছো। ঠিক আছে, গৃহীত বা বর্জিত তাপ, সেটা হবে কত? এন সিভিডিটি। ক্লিয়ার? এই দুটো ফর্মুলা আমি সব জায়গায় ইজিলি ইউজ করতে পারবো উইদাউট এনি হেজিটেশন। সো এই দুটো কিন্তু লাগবে আমাদের ফর্মুলাতে। ঠিক আছে, সামনে আর কি লাগবে? আর হচ্ছে এখানে মনে রাখবা ভাই যে সিপি আমাদের সিভি থেকে কিন্তু অলওয়েজ বড় হয়। এটা কিন্তু পরীক্ষায় খ নম্বরে চলে আসে। হ্যাঁ, সিপি গ্রেটার দেন সিভি। সো এটার যে ভ্যালু আসে সেটা হচ্ছে আর, এটার ভ্যালু কত? আর। ক্লিয়ার? ওকে, আর এটা মনে রাখবা যে সিপি বাই সিভি যেটা হচ্ছে আমাদের গামা, এটি একটু আগে আমরা বলছি না রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গামার মানটা দরকার হয়, এই গামাটাই হচ্ছে সিপি বাই সিভির মান। ঠিক আছে, এটা আমরা মান দেখবো সামনে, সমস্যা নাই। ওকে, আর এইখান থেকে আমি একটা সূত্র এটা বের করতে পারি। এখন এটা কিন্তু না মেমোরাইজ করলে হয়ে যায়। এটা কিভাবে বের করে ভাই? এখান থেকে বের করা যায়। দেখো এই ইকুয়েশনকে যদি আমরা পুরো ইকুয়েশনকে যদি আমরা সিবি দিয়ে ভাগ করি তাহলে কত আসে? সিবি বাই সিবি মাইনাস সিবি বাই সিবি ইকুয়াল টু আর বাই সিবি।
তাহলে দেখো এটাকে লেখা যায় কত, গামা, এটাকে লেখা যায় -1 ইকুয়াল টু r বাই সিবি, ঠিক আছে। সো এখান থেকে দেখো সিবি রাখলাম আর এখানে রাখলাম গামা -1টাকে এখানে পাঠিয়ে দেব, ঠিক আছে। সো সিবি ইকুয়াল টু কত আসে, সিবি ইকুয়াল টু আসে যে r বাই গামা -1, ইজিলি এখান থেকে বের করা যায়। সো আমারই মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝা গেছে, ক্লিয়ার। ওকে, এখন আসলে গামার মানটা ভাই কিভাবে মনে রাখবো? গামার মানটা যেটা মনে রাখবা যে এক পরমাণু ক্ষেত্রে, এক পরমাণু গ্যাস মানে কোনগুলা, যেমন তোমার যে নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়াম, নিয়ন, যে গ্যাসের মধ্যে একটা মাত্র কি থাকবে, পরমাণু থাকবে, সেটা এক পরমাণু, সেটার ক্ষেত্রে গামার মান হয় 1.67। দ্বিপরমাণু মানে কি, গ্যাসের মধ্যে দুইটা পরমাণু থাকবে, অক্সিজেন তারপরে হাইড্রোজেন নাইট্রোজেন দুইটা করে আছে, গামার মান হচ্ছে 1.40। বহু পরমাণু, পরমাণু মানে কি, দুইয়ের অধিক সংখ্যক পরমাণু থাকবে, যেমন সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, গামার মান হচ্ছে কত, 1.33। এবার এটা আমি এভাবে মনে রাখি, একটা হচ্ছে 1.67, 1.40 আর একটা 1.33। ছোটটার জন্য বড় হয়, দেখো এক পরমাণুকের জন্য সবচেয়ে বেশি, মাঝখানের জন্য মাঝখানেটা, বহু পরমাণুকের জন্য সবচেয়ে কম, ঠিক আছে। এখন কিছু না বললে দ্বিপরমাণু ধরে নিতে হবে, কিছু না বললে, কেন? কারণ নর্মালি আমরা যে গ্যাসগুলো থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এই গ্যাসগুলা দ্বিপরমাণু হিসেবে থাকে, আর এইগুলো বেশি, অনেক বেশি থাকে। সো নর্মালি আমরা এই দ্বিপরমাণু গ্যাস ধরি হিসাব করি, ঠিক আছে, কারণ এটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, বুঝা গেছে, ক্লিয়ার। ওকে, এখন আসো আমাদের এই মানে এই বইয়ের বা এই অধ্যায়ের ওয়ান অফ দা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ভাইয়া, হিট ইঞ্জিন, ঠিক আছে। সো হিট ইঞ্জিন নিয়ে কোশ্চেন ভাই থাকবে পরীক্ষায়, এটা দিয়ে কোনোবারই মিস হয় না, হয় এটা থেকে কোশ্চেন থাকবে, না হলে বাকি সবগুলা মিলে থাকবে। মানে এটাকে তুমি ধরতে পারো 60%, বাকি সব টপিক মিলালো 50%, 40%। ওকে, সো আমাদের ভাই কন্টেন্ট হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকেই তোমার মূলত হিট ইঞ্জিনের কনসেপ্টটা চলে আসে। সো হিট ইঞ্জিন জিনিসটা কি? হিট ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যেটা আমাদের তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। এই জিনিসটা আবার কি? সিম্পল, আমার অত বেশি কিছু না বা অনেক কঠিন কিছু জিনিস না। তাপ শক্তি যেমন হচ্ছে, ধরো তুমি বাসায় রান্না করতেছো, তো তোমার এখানে কি একটা চুলার মাধ্যমে একটা তাপ উৎপন্ন হয়েছে, এখন এই তাপটা দিয়ে তুমি ফ্যান ঘুরাইতে পারবা? পসিবল না। এই তাপ কি দিয়ে কি তুমি অন্যরা কাজ করতে পারবা? ব্যাটারি চালাইতে পারবা, লাইট চালাইতে পারবা? পারবে না, ঠিক আছে। সো এই তাপটা কি তুমি কিন্তু যান্ত্রিক শক্তি বলতে গতিশক্তি বিভব শক্তিকে বোঝায়, যেখান থেকে তুমি ব্যবহার্য এনার্জি পাও। সো ওই এনার্জি কিন্তু কনভার্ট করা পসিবল না, ঠিক আছে, ডিরেক্ট কনভার্ট করা পসিবল না। বাট যখন তুমি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবা, তখনই তুমি এটাকে ইউজ করতে পারবা। এক্সাম্পল কি, আমাদের যে গ্যাসের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পোড়ায় বা কয়লা পোড়ায় যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, ওইখানে কি করে, যে কয়লাগুলোকে পোড়ালে প্রচুর হিট উৎপন্ন হয়, হিট দিয়ে তোমার পানিকে বাষ্পীভূত করা হয়, সে বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয়। টারবাইন ঘোরানো মানে কি, জাস্ট দেখো তোমার মেকানিক্যাল এনার্জি হয়ে যেতেছে না, এখানে একটা ঘূর্ণন শক্তি হয়ে যেতেছে না, ঠিক আছে, বিভব শক্তি গতি, মানে এখানে একটা গতিশক্তি হয়ে যেতেছে, ওই ঘূর্ণন শক্তিকে কাজে লাগায় বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই বিদ্যুৎ কাজে লাগে আমার ফ্যান ঘুরাই, লাইট জ্বালে। ওকে, সো এই জন্য আমাদের তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা দরকার। এখন একটা কোনো কথা মনে রাখবা, তাপ শক্তি এমন একটা শক্তি যেই শক্তির মাধ্যমে সবকিছু নষ্ট হয়ে যায়। মানে তাপ শক্তিতে কোনো কিছু একবার চলে গেলে ওখান থেকে রিটার্ন করা অনেক টাফ হয়ে যায়, ঠিক আছে। কারণ ধরো এক্সাম্পল হচ্ছে, তোমার কাছে যদি 100 জুল তাপ শক্তি থাকে, তুমি বড় জোর সেখান থেকে 10 থেকে 15 জুল তাপ শক্তি কনভার্ট করতে পারবা, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবা। বাকি 95 ভাগ মানে 85 জুলই তুমি করতে পারবা না, ঠিক আছে। এটা হচ্ছে মানে এই ইউনিভার্সের নেচারই এটা, বুঝা গেছে। সো কোনো এনার্জি যদি তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায়, ওখান থেকে রিটার্ন করা মানে অনেক কঠিন, মানে মোস্টলি ইম্পসিবল, ঠিক আছে। সো হিট ইঞ্জিন এই কাজটাই করে, যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, কিন্তু সবগুলা পারে না, কিছু করে আর কিছু ম্যাক্সিমামই করতে পারে না, জাস্ট একটু রূপান্তর করতে পারে। এখন দেখো, সো এইটার এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ভাইয়া, যে আমার কাছে মনে করো, আমার কাছে যে কোনো একটা জায়গা থেকে আমি তাপ নিতেছি, ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে আমি তাপ নিলাম, ঠিক আছে, একটা জায়গা থেকে আমি তাপ নিতেছি, এটাকে আমি বলবো তাপ উৎস। কারণ তুমি যেহেতু তাপ শক্তিকে ইউজ করে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবা, তো তাপটা একটা জায়গা থেকে নিতে হবে। তাপ উৎস বা এটাকে বলে সোর্স, ঠিক আছে, উৎস বা এটাকে সোর্স বলে। এখান থেকে তুমি তাপ নিলা, কি পরিমাণ তাপ নিলা, Q1 পরিমাণ তাপ নিলা। নেওয়ার পরে কি করলা, নেওয়ার পরে তুমি কিছু পরিমাণ কাজ করছো, ঠিক আছে, কিছু পরিমাণ কাজ করলা। এখানে কি পরিমাণ কাজ করলা, যে ধরো এখানে তুমি ডব্লিউ পরিমাণ কাজ করছো, ডব্লিউ পরিমাণ কাজ করছো, ঠিক আছে, এটা হলো কাজ করলা। এক্সাম্পল কি দিছি, কাজ। যেমন আমি বলছি 100 থেকে তুমি 10 থেকে 15 জুল কাজ করতে পারো, বাকিটুকুই নষ্ট হয়ে যাবে। বাকি যে এনার্জি ছিল সেটা হলো তুমি এখানে বর্জন করে দিছো, এটা হলো Q2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে বাকিটুকু তুমি বর্জন করে দিছো। এখানে তোমার কতটুকু ছিল, Q1 ছিল।
সো Q1টা দেখো দুইটা ভাগে দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে তুমি কি ডব্লিউ কাজ করলা, বাকি কাজ যেহেতু করতে পারেনি, বাকি যে এনার্জি আছে না এখানে, তো এখানে কত এনার্জি 85 জুল, এটাকে তোমাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। তো ছাড়বো কোথায়, যেখানে ছাড়ছো সেটাকে আমি বলতেছি তাপগ্রাহক। সেটাকে আমি বলতেছি তাপগ্রাহক। তাহলে এই যে তাপ উৎস আর তাপগ্রাহক, একটা থেকে তাপ নিতেছে, একটার মধ্যে তাপ ছেড়ে দিতেছে কাজ করার পরে। তাহলে এখান থেকে বলতো যে আমাদের ডব্লিউ কতটুকু, ডব্লিউ হচ্ছে যে আমি এখানে কি পরিমাণ তাপ গ্রহণ করছি আর কি পরিমাণ তাপ ছেড়ে দিছি। ঠিক আছে, দেখো তো Q1 থেকে আমি Q2 মাইনাস করলে বাকি যেটা পাই সেটাই তো আমার ডব্লিউ না। ঠিক আছে, Q1 থেকে Q2 বাদ দিলে এটাই ডব্লিউ। সো এটাই হচ্ছে আমার স্বীকৃত কাজ। এখন এখান থেকে আমাকে যেটা বের করতে বলা হয় কর্মদক্ষতা বের করতে বলে। এখন কর্মদক্ষতা মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, যে কোনো কিছু কর্মদক্ষতা এইভাবে বের করে। এখন এই আউটপুট কতটুকু, আউটপুট হচ্ছে তোমার এখানে টার্গেট কি ছিল, টার্গেট হচ্ছে কাজ করা, তার মানে কাজ হচ্ছে তোমার আউটপুট। আর তুমি এখানে কতটুকুকে ইউজ করছো, স্টার্টিং এ ইউজ করছো হচ্ছে Q1 তাপ উৎস থেকে, সেটাই হচ্ছে তোমার ইনপুট। ঠিক আছে, এখন ডব্লিউ জায়গায় কি লিখতে পারি, Q1 মাইনাস Q2। সো এটাকে আর একটু ব্রডলি যদি লিখতে হচ্ছে, দেখো Q1 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, Q2 মাইনাস Q1 লেখা যায়। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু? ওকে, এবার এই জিনিসটা অনেকে ভুল করে, এটা আমি আগেই মার্ক করে দিলাম, এটা এই তাপ ইঞ্জিনের জন্য ইউজ করা যাবে না। এটা তখনই ইউজ করা যায় যখন সিস্টেমটা প্রত্যাবর্তী হবে, লাইক কার্নো ইঞ্জিন একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। সো ওইটার ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো, বাট এই নর্মাল তাপ ইঞ্জিনের জন্য এটা ইউজ করা যাবে না। ক্লিয়ার, বোঝা গেছে? নর্মাল তাপ ইঞ্জিনের জন্য শুধু এটা অ্যাপ্লিকেবল, এটা দিয়ে এটা অ্যাপ্লিকেবল। ওকে, এবার আসো যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন। এখন আমাদের টপিক হচ্ছে কার্নো ইঞ্জিন, যেটা আমাদের তাপ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এন্ড এখান থেকে কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। সো কার্নো ইঞ্জিন কি ভাই, কার্নো ইঞ্জিন একটা তাপ ইঞ্জিন। আমরা যে একটু আগে যে তাপ ইঞ্জিন করে আসছি না, ওই তাপ ইঞ্জিনই, বাট ওর একটু স্পেশাল ক্যারেক্টার আছে। ক্যারেক্টার হচ্ছে কি, যে ও হচ্ছে প্রত্যাবর্তন করে। প্রত্যাবর্তন মানে কি ভাই, প্রত্যাবর্তন বলতে আমরা বুঝি যেখান থেকে শুরু করছে ওখানে আবার ফিরে আসা, তাই না? তার মানে ও যে অবস্থা থেকে যাত্রা শুরু করছে ওই অবস্থায় আবার ফিরে আসে, এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের একটা ক্যারেক্টার। ওকে, এন্ড কার্নো ইঞ্জিন থেকে আমরা সবচেয়ে বেশি কর্মদক্ষতা পাই আর কি। ঠিক আছে, ওকে। সো এইটা নিয়ে আমরা এখানে একটু ডিটেলসে আলোচনা করব। সো ভাই কার্নো ইঞ্জিনে 4টা চক্র পাওয়া যায়। ঠিক আছে, মানে একটা চক্র পাওয়া যায়, একটা চক্রতে তুমি 4টা মানে হচ্ছে প্রক্রিয়া পাবে। 4টা প্রক্রিয়া কি কি, এখান থেকে ধরো তোমার যাত্রা শুরু করছে, ঠিক আছে। সো এখান থেকে যে এখানে আসছে এটাকে আমি একটা প্রক্রিয়া বলতে পারি। এখান থেকে দেখো তো যে এখানে আসছে, এখানে কি প্রসারণ হয়েছে না? ওকে, আবার দেখো প্রসারণ কেমনে বুঝবো, এটার আয়তন যতটুকু এখানে আয়তন বেড়ে গেছে, এখান থেকে এখানে আসছে, এখানে কি প্রসারণ হয়েছে না? দেখো আয়তন বেড়ে গেছে, এখানে যতটুকু আয়তন সামনে আয়তন আরো বেড়ে গেছে। এই প্রসারণকে আমি বলবো সমষ্ণ প্রসারণ। ঠিক আছে, এটাকে আমি বলবো কি, সমষ্ণ, এটাকে আমি বলবো সমষ্ণ প্রসারণ। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি, এটাও এক ধরনের প্রসারণ, বাট এটাকে বলবো রুদ্ধতাপীয় প্রসারণ। এখন কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয় কিভাবে বুঝবো? যেটা বেশি খাড়া হবে সেটা হচ্ছে রুদ্ধতাপীয়, আর যেটা কম খাড়া সেটা সমষ্ণ। মনে থাকবে এতটুকু, যেটা বেশি খাড়া এটা বেশি খাড়া না, সেটা রুদ্ধতাপীয়। আবার ধরো এখান থেকে যখন এখানে যাচ্ছে, দেখো তো আয়তন আগে এতটুকু ছিল, এখন আয়তন কি কমে গেছে না? সো এটাকে আমরা বলবো সংকোচন। এই সংকোচনের নাম কি? এটা যেহেতু দেখো এটার থেকে এটা কম খাড়া, সো এটা হলো সমষ্ণ সংকোচন। এটা কি সংকোচন ভাইয়া? সমষ্ণ সংকোচন। আর যে 4 নাম্বার যে ধাপ আছে, এটা দেখো, এটা এখানে সংকোচন হইতেছে না, আগে আয়তন যতটুকু ছিল আয়তন কমে গেছে, এটাকে বলে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন। ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে? ওকে, এবার আসো এখান থেকে যাত্রা শুরু করতে, এটাকে আমি 1 নাম্বার প্রসেস বললাম, এটাকে আমি 2 নাম্বার প্রসেস বললাম। তাহলে ধরো এখান থেকে যাত্রা শুরু করতে, ইনিশিয়ালি তার একটা কি ছিল, একটা প্রেসার ছিল, একটা ভলিউম ছিল, একটা টেম্পারেচার ছিল, তাই না? তো সবগুলোকে আমি T1 দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, সবগুলোকে T1 দিয়ে প্রকাশ করলাম, মানে হলো 1 দিয়ে প্রকাশ করলাম, P1 V1 আর T1। এখানে যখন আসছে এই প্রসেসে দেখো P চেঞ্জ হয়ে গেছে, V চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা সমস্ত প্রসারণ, তার মানে T আর চেঞ্জ হয় না, T আগেরটাই থাকবে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি এই পুরো প্রসেসে T1টাই বজায় থাকতেছে, T1 আর চেঞ্জ হচ্ছে না। ওকে, আবার যখন তুমি রুদ্ধতাপীয় প্রসারণে চলে আসলে, তখন কিন্তু তোমার Pও চেঞ্জ হয়ে গেছে, Vও চেঞ্জ হয়ে গেছে, আবার Tও কি চেঞ্জ হয়ে গেছে, T1টা T2 হয়ে গেছে। আবার যখন তুমি এখানে কি সমস্ত সংকোচন হলো, তখন দেখো তো P চেঞ্জ হয়ে যাবে আর হলো V চেঞ্জ হয়ে যাবে, কিন্তু T আর কিন্তু চেঞ্জ হবে না, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাহলে T2ই থাকবে। তার মানে এই প্রসেসে কিন্তু T2টাই বজায় থাকে। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু? ওকে, এখন
এখান থেকে অনেকগুলো জিনিস বের করতে হইতে পারে। অনেকগুলো জিনিসের মধ্যে কি কি আছে ভাই, যে দেখো আমি যদি এখানে ছোট্ট একটা জিনিসের হিসাব করি, এইখান থেকে এখানে যে গেছে, এখানে একটা কৃতকাজ হয়েছে। সো এই সমস্ত প্রক্রিয়া কৃতকাজ যদি তোমাকে বের করতে হয় তাহলে তুমি কিভাবে করতে? ধরো এখান থেকে যদি তোমাকে ডব্লিউ বের করতে বলে, এখান থেকে যদি তোমাকে ডাব্লিউ বের করতে বলে তাহলে কিভাবে করতে? এখান থেকে সরি, ঠিক আছে, এই প্রসেসে যদি এই প্রসেসের জন্য ডাব্লিউ কত হইতো? ডাব্লিউ ইকুয়াল টু যে এন আর টি লন v2 ডিভাইডেড বাই v1, ঠিক আছে। আবার এই প্রসেসের জন্য সেম ফর্মুলা হইতো। রুদ্ধদ্রব্যের প্রসারণের জন্য কৃতকাজ কতটুকু? n ইকুয়াল টু n আর গামা মাইনাস 1, তারপর হইতো কত? t1 মাইনাস t2। ক্লিয়ার, বুঝা গেছে এতটুকু? তো এখান থেকে কৃতকাজ থেকে কিন্তু গ নম্বরের একটা কোয়েশ্চেন আমাদের থাকে, সো এগুলো আমরা করতে পারবো। মাঝে মাঝে দেখা যায় তোমার t1 এর মানটা দেওয়া থাকে আর t2 এর মানটা তোমার বের করে নিতে হয়। সো এটার জন্য কিন্তু অনেক ধরনের ফর্মুলা আমরা পড়ছি রুদ্ধদ্রব্যের প্রসারণে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো তখন ইউজ করা লাগবে। বুঝা গেছে? তিনটা ফর্মুলা দিয়ে প্রেসার ভলিউমের কম্বিনেশন, টেম্পারেচার ভলিউমের কম্বিনেশন, প্রেসার টেম্পারেচারের কম্বিনেশন, এগুলোকে ইউজ করে তুমি এখান থেকে বের করতে পারবা, ঠিক আছে। ওকে, এবার আমাদের এই ইয়া তো হয়ে গেল। এখন আরেকটা জিনিস চলে আসে যে এখান থেকে ভাইয়া, যে আমরা কর্মদক্ষতা হচ্ছে ফর্মুলাটা পড়ছি, যেটা হলো যে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। এখানে Q2 আর Q1 কোন জায়গায় আছে? তোমাদের কি মনে আছে যে Q1 আর Q2 হচ্ছে তোমার সিস্টেমে কতটুকু তাপ সরবরাহ করা হয়েছে বা সিস্টেম থেকে কতটুকু তাপ বের হয়ে গেছে, তাপের পরিমাণটা, তাই না? আচ্ছা, আমাকে বলতো রুদ্ধদ্রব্যের প্রসারণে কি কোনো তাপের বিনিময় টিনিময় করা যায়? যায় না। তাহলে এখানে কিউ পরিমাণ, কিউ কত হবে? কিউ হবে ভাই এখানে 0। বুঝা গেছে? এখানে ভাই কিউ কত হবে? এখানে কিউ হবে কত? 0। ক্লিয়ার? ক্লিয়ার, একদম ক্লিয়ার। এবার আসো এইখানে কিউ কতটুকু হবে? আমাদের কি মনে আছে আমি বারবার বলছিলাম সমস্ত প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না, তার মানে কৃতকাজটাই তোমার কি? কিউ, তাই না? তার মানে এখানে যে তুমি ডব্লিউ বের করছো না, এই ডব্লিউটাই হচ্ছে তোমার কিউ, আর এটাকে আমি বলি Q1। বুঝা গেছে? তার মানে এখানে যে W1টা হবে সেই W1টা আসলে কি? Q1। ক্লিয়ার, বুঝা গেছে একদম? ওকে, এবার আসো Q2। সেম ভাবে এখানে যে তুমি W3 পাবা না, এটা হলো কি W2, এটা W3, এটা W4, W3 পাবা, ওইটাই হচ্ছে তোমার কি? Q2। বুঝা গেছে? ক্লিয়ার একদম? এতটুকু বুঝলেই মোটামুটি আমাদের এখানে কভার হয়ে যায়, হ্যাঁ, আর কিছু লাগে না। এখন এখানে খুব একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ভাইয়া, আমরা তো আমি বলছিলাম যে এটা তুমি যে কোনো ফর্মুলার জন্য ইউজ করতে পারো, যে কোনো হিট ইঞ্জিনের জন্য। বাট যখন কোনো ইঞ্জিন, হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন প্রত্যাবর্তী হবে তখন এটা ইউজ করতে পারবে। প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে এটা মনে রাখবো ভাইয়া, যে Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1 হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ তাপমাত্রা আর তাপের মধ্যে সমানুপাতিক সম্পর্ক পাওয়া যায়। সো আমরা এরকম একটা রাশি পাই। এটা শুধুমাত্র কখন হবে? প্রত্যাবর্তী। আর অবভিয়াসলি কার্নো ইঞ্জিন একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এই জন্য আমরা এটা এখান থেকে লিখতে পারি, ঠিক আছে। সো যখন তোমাকে বলবে যে কোনো একটা ইঞ্জিন প্রত্যাবর্তী কিনা, এটা চেক করলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। অথবা তুমি এটা ইউজ করে যে কর্মদক্ষতা বের করবা, এটা ইউজ করে যদি সেম কর্মদক্ষতা পাও, তার মানে দে আর অ্যাকচুয়ালি ইকুয়াল। সো তুমি বলতে পারো এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এন্ড অবভিয়াসলি এটা একটা কার্নো চক্র, ঠিক আছে। বুঝা গেছে এতটুকু? ওকে, এতটুকু বুঝলে আমাদের কমপ্লিট হয়ে যায়। আরেকটা কোয়েশ্চেন আসবে, ওটা তো আমি লিখে দিছি মনে হয়। ধাপে কৃতকাজ, আচ্ছা, এন্ট্রপি পরিবর্তন শূন্য। হ্যাঁ, এখান থেকে একটা কোয়েশ্চেন চলে আসে যে ভাই এন্ট্রপি পরিবর্তন কতটুকু, ঠিক আছে। যে এটা মনে রাখবা যে কার্নো চক্রে ডেল এস টোটাল, এটা কিন্তু শূন্য হয়। এটা শূন্য হয় কিভাবে? শূন্য হয়, ডেল এস টোটাল বের করতে হলে চারটা প্রসেসে তোমার চারটা ডেল বের করতে হবে। ডেল এস 1, ডেল এস 2, তারপরে ভাই ডেল এস 3, তারপরে ভাই ডেল এস মানে হলো যে 4। এখন দেখো ডেল এস 1 এর মান কত? ডেল এস 1 এর মানে দেখো এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় না, তাহলে টেম্পারেচার চেঞ্জ না হইলে তোমার হচ্ছে এন্ট্রপির ফর্মুলা হচ্ছে যে Q/T, তার মানে Q1/T1, ঠিক আছে, প্লাস এই রুদ্ধতাপীয় প্রসারণে তোমার এন্ট্রপি পরিবর্তন শূন্য, প্লাস এখানে আছে ডেল এস 3। এই ধাপে এন্ট্রপি পরিবর্তন কত হবে? Q2 ডিভাইডেড বাই কত? T2, ঠিক আছে। কিন্তু Q2 যে এখানে লিখতেছো, এখানে Q2 তো নেগেটিভ, সো এখানে কিন্তু একটা মাইনাস সাইন চলে আসবে, যেহেতু এখানে কি তাপ বর্জিত হচ্ছে, নেগেটিভ কাজ। আর লাস্টে হচ্ছে কত? 0। সো আলটিমেটলি দেখো এই দুইটা জিনিস মিলে টোটাল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে কার্নো চক্রে, ঠিক আছে। এন্ট্রপি পরিবর্তন কত? শূন্য হয়ে যাবে। আর আমরা জানি কার্নো চক্রে এই দুটো সমান থাকে, ক্লিয়ার? সমান এমনকি অপোজিট। কারণ এইটা থেকে তুমি লিখতে পারবে কত? যে Q2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু কত? Q1 ডিভাইডেড বাই T1। এই যে এখান থেকে রিপ্লেস করলে এখানে দুটা সমান ভ্যালু, সো মাইনাস করলে আলটিমেটলি 0 হয়ে যাবে। তুমি পরীক্ষায় তো মান বসাই করো, পরীক্ষা তো এইভাবে দেখানো, ক্লিয়ার? কার্নো ইঞ্জিন অথবা যে কোনো তাপ ইঞ্জিনে এন কখনো 100% হয় না।
দ্যাটস দ্য কারেক্ট। আমাদের খুবই একটা মিস ইনফরমেশন আছে, সবাই বলে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 100%। দিস ইজ অ্যাকচুয়ালি না। কার্নো ইঞ্জিন যেটা কি করে, যে তোমার কোনো একটা টেম্পারেচার রেঞ্জের মধ্যে, যেমন দেখো আমি যদি কর্মদক্ষতা বের করতে চাই, তাহলে আমাদের একটা টেম্পারেচার রেঞ্জ থাকে, যেমন 1-T2/T1 × 100%, তাই না? তার মানে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি কর্মদক্ষতা দিবে ও, মানে কার্নো ইঞ্জিন, আর বাকি যত হিট ইঞ্জিন আছে ওরা কম দিবে। বাট 100% কখনোই কোনো ইঞ্জিনই দিতে পারে না। কেন দিতে পারে না? দেখো এখানে যদি তোমাকে 100% হইতে হয়, তাহলে এন এর মান আইদার এই ভ্যালুটাকে কত 0 হইতে হবে। এই ভ্যালু কখন 0 হবে? আলটিমেটলি যদি T1 এর মানটা ইনফিনিটি হয়, ঠিক আছে, T1 এর মান যদি ইনফিনিটি হয়, অথবা T2 এর মান যদি 0 হয়। বাট এটা অ্যাকচুয়ালি কখনো পসিবল না, ঠিক আছে? 0 কেলভিন তাপমাত্রায় যাওয়া পসিবল না, তেমনি হচ্ছে T1 তাপমাত্রা ইনফিনিটি করা পসিবল না। সো এটা কিন্তু পরীক্ষায় তোমার আসে, পরীক্ষা কিন্তু সিকিউতে গ নাম্বারে চলে আসে। সো এটা দেখে রাখবে। ওকে ওকে, ক্লিয়ার? তারপর প্রত্যেক ধাপে গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ কত, এটা কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি। এটা কিন্তু এক্সামে মাঝে মাঝে চলে আসে, আমি তখন বলবো যে ভাই এটা তো কেউ দেখায় নাই। এটা আসলে যে প্রত্যেক ধাপে গৃহীত বর্জিত তাপের পরিমাণ এখানে আলোচনা করে ফেলছি। এখানে গৃহীত তাপের পরিমাণ, কৃতকাজটাই গৃহীত তাপের পরিমাণ। এখানে কি কোনো তাপ গৃহীত হয় নাই, 0। এখানে কৃতকাজটাই হচ্ছে কি গৃহীত তাপের পরিমাণ। এখানে মানে হলো কি গৃহীত তাপ বা বর্জিত তাপটা কত, 0। আলোচনা করা হয়ে গেছে এখানে। ওকে, আর ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন প্রত্যেক ধাপের কৃতকাজ, এটা নিয়ে আলোচনা করে ফেলছি। প্রমাণ করো প্রত্যাবর্তী প্রক্রিয়া, মানে কার্নো চক্র প্রত্যাবর্তী প্রক্রিয়া বা সম্পূর্ণ চক্রে এন্ট্রপি পরিবর্তন শূন্য, অথবা এটা পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব কেন? এন্ট্রপি পরিবর্তন কম হলে সেটা পরিবেশ বান্ধব হয়। এখানে তো শূন্য, তাহলে আরো বেশি পরিবেশ বান্ধব। কোন ইঞ্জিনটি বেশি কার্যকরী? কি বের করতে হবে ভাই? কর্মদক্ষতা। যেটা কর্মদক্ষতা বেশি ওটা বেশি কার্যকরী, ঠিক আছে? তারপরে T2 বের করা। সো T2 বের করা তো আমি বলছি যে এটা তোমার লাগবে। সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের কার্নো চক্র। এবারে আসো ভাই রেফ্রিজারেটর। খুবই সিম্পল জিনিস, আমারই কিছুই নেই এটার মধ্যে। রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমি জাস্ট অত কমপ্লেক্স স্ট্রাকচারে যাব না, আমাদের বেসিক মেকানিজম আর কি আসলে। ধরো এটা একটা রেফ্রিজারেশন, ঠিক আছে? সো এই রেফ্রিজারেশন সিস্টেমের মধ্যে তুমি কি করো? প্রথমত একটা কারেন্ট সাপ্লাই দাও বাইরে থেকে, ঠিক আছে? একটা কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে? কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, মানে তোমার একটা কাজ করা লাগে। একটা কি করা লাগে? কাজ করা লাগে। এই কাজটা তোমার করা লাগে। এই কাজটা যখন করো, তোমার টার্গেট থাকে রেফ্রিজারেটরটাকে ঠান্ডা বানানো। ঠান্ডা বানানোর জন্য ওইখান থেকে তাপ বের করে দিতে হয়। তখন আমরা কি করি, যে তখন হচ্ছে আমাদের যে বাষ্পীভবন যে কুণ্ডলী আছে না, ওইখান থেকে আমি আমার টার্গেট Q2 পরিমাণ তাপ বের করে দিব। এখানে কি পরিমাণ? Q2 পরিমাণ। এটা আমি ধরে নিছি। এখন দেখো Q2 পরিমাণ তাপ বের করার জন্য তোমাকে W পরিমাণ কাজ করা লাগতেছে। Q2 পরিমাণ তাপ বের করার জন্য W পরিমাণ কাজ করা লাগতেছে। তো আলটিমেটলি এখান থেকে যখন টোটাল এনার্জিটা বের হবে, তখন সেটা কি হিসাবে বের হবে? তুমি তো Q2 বের করতে চাইছোই, প্লাস এখানে যে তুমি W কাজ করছো না, ওইটা এখান থেকে হিট শক্তি হিসাবে বের হয়ে যাবে। তো আলটিমেটলি আমি কি পাবো? তুমি চাইছো বাড়ি করতে Q2, বাট Q2 বের করার জন্য তোমাকে W কাজ করা লাগছে। তো টোটাল পুরো এনার্জিটাই তোমাকে বের করতে হবে, ঠিক আছে? ওটা হচ্ছে Q1। এখন এখানে যদি আমি বের করি, যেটার মধ্যে ইফিসিয়েন্সি ব্যাপারটা যদি খেয়াল করো, এটাকে এফিসিয়েন্সি না বলে আমরা বলবো যে কর্ম সম্পাদন সহগ বা কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট, যেটাকে কে দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, সো অনেকটা ইফিসিয়েন্সির মতোই, ঠিক আছে? বাট এটা নর্মালি হচ্ছে তোমার 1 মানে 1 থেকে বড় হয়, তো পার্সেন্টেজে না দিয়ে আমি সংখ্যায় প্রকাশ করি। সো এটাতে কি হয়, এটা কি বোঝায় আসলে? সো আগের মতোই আমাদের ইফিসিয়েন্সি টাইপ জিনিসপত্র বের করার জন্য নিচে ইনপুট, উপরে পায় আউটপুট। এখন বলো তো তুমি এখানে ইনপুট হিসেবে কাকে দিছো? ইনপুট হিসেবে কিন্তু তুমি ডব্লিউ দিছো, তাই না? কারণ তুমি ডব্লিউ কারেন্ট দিয়ে কাজ করতেছো, কারেন্ট হচ্ছে তোমার ইনপুট। ওকে, সো ডব্লিউ দিছো। আউটপুট হিসেবে কি পাইছো? আউটপুট তোমার টার্গেট ছিল এখান থেকে Q2 বের করা, ঠিক আছে? অনেকে বলে Q1, না Q1 বের করা তোমার টার্গেট ছিল না, তোমার টার্গেট ছিল Q2 বের করা। Q2 বের করার জন্য আমাকে এক্সট্রা কিছু কাজ করা লাগছে, সো সেটা মিলে হচ্ছে আমাদের Q1। তার মানে এখানে তোমাকে Q2 পরিমাণ কাজ করা লাগছে। সো আলটিমেটলি মানে ডব্লিউ পরিমাণ কাজ করা লাগছে Q2 বের করার জন্য। সো ডব্লিউ ইকুয়াল টু কত লেখা যায় দেখো তো, যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কত? Q1 minus Q2, ক্লিয়ার? সো এখান থেকে আমি দেখো লিখতে পারি যে Q1 minus Q2, আর এখানে লেখা যায় কত? Q2 equal to K। সো এখান থেকে এগুলা মান বলা থাকলে তুমি ডাইরেক্টলি এখান থেকে বের করতে পারবে, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে এতটুকু? ওকে, এই ফর্মুলাটা কিন্তু দরকার হয়। আর এই K এর মানটা কিন্তু মোটামুটি অলওয়েজ 1 থেকে বড় থাকে, ঠিক আছে? K এর মানটা অলওয়েজ 1 থেকে বড় থাকে। আর টেম্পারেচার দিয়ে যদি এটাকে রিপ্লেস করো, হ্যাঁ, যে বাইরে ধরো T2 হবে, এটা কত? T1, এটা হলো কত? মাইনাস T2, ঠিক আছে? T2 হচ্ছে ভিতর টেম্পারেচার, T1 হচ্ছে বাইরে টেম্পারেচার। ওই যে যেখানে Q2 সেখানে হচ্ছে কি T2, আর যেখানে Q1 সেখানে হচ্ছে T1। বুঝা গেছে? ক্লিয়ার এতটুকু? এখান থেকে এই টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে। আরেকটা মনে রাখবা, যে রেফ্রিজারেটর যে সাইকেলটা আসে সেটা কার্নো চক্রের মানে উল্টা। উল্টা মানে কি ভাই? দেখো আমরা কার্নো সাইকেলটা আঁকছি না যেদিকে, এটা ডাইরেকশন জাস্ট উল্টা দিকে হবে, বুঝছো? মানে উল্টা দিকে হবে, সব উল্টা দিকে হবে, ঠিক আছে? ওকে, এই চ্যাপ্টারে আমাদের লাস্ট টপিক ভাই এন্ট্রপি।
সো এন্ট্রপি টপিক থেকে কিন্তু মানে কোশ্চেন আসে, আর এটা খুব সিম্পল, মানে আহামরি কঠিন কিছু না। এন্ট্রপি যেটা বোঝায় ভাই বিশৃঙ্খলা বোঝায়, কোন একটা সিস্টেম কত বেশি বিশৃঙ্খল এটা বোঝায়। আর স্পেশালি যেটা বোঝায় যে আমি ক্লাসে শুরুতে বলছিলাম যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা অনেক কঠিন। সো যখনই এই কঠিন ব্যাপারটা আরো বেশি কঠিন হয়ে যাবে, দ্যাটস মিন এন্ট্রপি বাড়তেছে। এন্ট্রপি বাড়া মানে কি ভাই, তুমি সহজে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে যেই সিস্টেমে এন্ট্রপি বেশি বাড়বে ওই সিস্টেমটা কিন্তু ভালো না, ওটা পরিবেশ বান্ধব না। ঠিক আছে, তো আমরা এন্ট্রপি কিভাবে বের করতে হয়, এন্ট্রপি আমরা ডিরেক্টলি তার মান বের করতে, মানে ডিরেক্ট মান বের করতে পারি না, আমরা তার পরিবর্তন বের করতে পারি। এটা অলওয়েজ মাথায় রাখবো, আমরা কি বের করতে পারি, পরিবর্তন। লাইক আমরা কিন্তু অভ্যন্তরীণ শক্তি ডিরেক্ট বের করা যায় না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে হয়। ঠিক আছে, এগুলোর খুব ডিটেলস, খুব সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন আছে। সো ডেল এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডেল এস এর ফর্মুলা দুইটা হবে, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে কি ডেল কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ওকে। আরেকটা যে যদি তোমার টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে ডেল এস এর ভ্যালু হবে কি, ডেল এস ইকুয়াল টু হবে এস লন টি টু বাই টি ওয়ান। বোঝা গেছে? সো এই দুইটা ফর্মুলা জানলেই কিন্তু তোমার এটা কাজ অলমোস্ট শেষ, আর কোনো এখানে কোনো কিছু নাই। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া যে ডেল এস এর ক্ষেত্রে অনেক সময় ডেল কিউর জায়গায় আমাদের ফর্মুলা তো আমরা দুটো দেখেছিলাম, হয় এম এস ডেল টি বসাইতে পারো অথবা এম এল এফ অথবা এম এল ভি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে সুপ্রতাপ দরকার হবে নাকি আবেগ দরকার হবে তার উপর। হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে নাকি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না তার উপর। আর টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে তো আমরা এটা ইউজ করতেছি। ওকে, এবার নিচে যাই আমরা। আলটিমেটলি এখানে তোমার ওই টেম্পারেচার চেঞ্জ না হলে এমএলএফ অথবা এমএলভি বের করা লাগবে। হ্যাঁ, আর চেঞ্জ হলে তুমি এমএস লন টি টু বাই টি ওয়ান দিয়ে করবা। এবার আসো একটা ম্যাথ করবো তাহলে হয়ে যাবে। -5°C তাপমাত্রার বরফকে -10°C তাপমাত্রায় পানিতে নিতে এন্ট্রপি পরিবর্তন কত? তাহলে এখানে কয়টা স্টেপ হবে বলো তো? প্রথমে প্রথমে আমরা -5 ডিগ্রি থেকে আমরা যাবো 0°C। ঠিক আছে, এটা এটা হচ্ছে কি বরফ, এটাও থাকবে কি বরফ। তারপরে 0°C এর বরফ থেকে 0°C এর পানি, পানি বরফ। তারপরে কি হবে 0°C এর পানি, তারপরে 50°C এর তিনটা স্টেপ কেন করা লাগতেছে ভাইয়া? প্রথমে দেখো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে এটার জন্য একটা ফর্মুলা, মাঝখানে কিন্তু তোমার বরফ থেকে পানিতে কনভার্ট হওয়ার জন্য তোমার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় না, কিন্তু সেখানে তোমার তাপ দেওয়া লাগে। সো ওইটার জন্য আলাদা একটা ক্যালকুলেশন, টেম্পারেচার চেঞ্জ না হইলে। আর টেম্পারেচার পরে চেঞ্জ হয়েছে ওইটার জন্য আলাদা একটা ক্যালকুলেশন। সো তিনটা ফর্মুলা ইউজ করা লাগবে। তো আমি প্রথমে যদি ডেল এস ওয়ান বের করি তাহলে ফর্মুলা হচ্ছে এম এস লন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। ঠিক আছে, সো বরফের জন্য যদি বের করি, এখানে ধরো ভর তো দেওয়া নাই, ভর আমি ধরে নিলাম যে 2 কেজি। ঠিক আছে, 2 কেজি, তাহলে 2 ইন্টু বরফের জন্য মান হচ্ছে 2100। এগুলো দেওয়া থাকবে বাট জেনে রাখা ভালো। হ্যাঁ, টি ওয়ান মানে শুরু করছে কত, তাহলে 273 থেকে 5 বাদ দিলে কত হয় 268, আর টি ওয়ান হচ্ছে কত 273। ওকে, এখান থেকে যা আসে একক কি জুল পার কেলভিন। ডেল এস টু কত আসবে ভাই? ডেল এস টু আসবে, এটা যেহেতু এখানে 0°C এর পানি থেকে 0°C এর বরফ থেকে 0°C এর পানি, তার মানে এম এল এফ ডিভাইডেড বাই হচ্ছে টি। ঠিক আছে, এম এর মান কত 2, এল এফ কত জানি, পানির গলনের সুপ্ততাপ হচ্ছে 3,36,000 ডিভাইডেড বাই হবে টি, টি মানে 273। এখান থেকে যা আসে, আর ডেল এস থ্রি কত হবে সেম এম এস লন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। ওকে, এম এর মান হবে 2, পানির আপেক্ষিকতা হচ্ছে 4200, লন টি ওয়ান হচ্ছে 273 থেকে শুরু করছে শেষ হচ্ছে 50, মানে 50 যোগ করলে 323। ঠিক আছে, সো এই তিনটা যোগ করলে তুমি এখান থেকে ইয়াটা পেয়ে যাবা, মানে কি এখান থেকে হচ্ছে এন্ট্রপি পেয়ে যাবা, বেসিক জিনিস। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, সেটা হচ্ছে দুইটি ধাপের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব হবে। যেটার মধ্যে তাপের মানে যেটার মধ্যে এন্ট্রপি পরিবর্তন বেশি ওইটা পরিবেশ বান্ধব না, ওটা ক্ষতিকর। তার মানে যেখানে এন্ট্রপি পরিবর্তন কম হবে সেটাই পরিবেশ বান্ধব হবে। আমাকে জাস্ট বের করে চেক করতে হবে। ক্লিয়ার? বুঝাই গেছে এতটুকু? ওকে, সো ভাই আমরা এই পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করছি 8টা টাইপের মধ্যে। তো একদম টায়ার্ড। আমরা বাকি চ্যাপ্টারগুলো এভাবে কমপ্লিট করব। তোমাদের যদি এর থেকেও মানে বেটার কিছু দরকার হয় অবভিয়াসলি জানাবা, আমি ওই রিলেটেড ক্লাস দেওয়ার ট্রাই করব। যে কোনো টপিক হতে পারে, শর্টকাট, সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন টাইপ কোয়েশ্চেন, যে এনিথিং কুড বি। ঠিক আছে, আজকে এতটুকুই। নেক্সট ডে হচ্ছে আমরা অন্য চ্যাপ্টারে ওয়ান শট রিভিশনের মাধ্যমে শেষ করব।